উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছে একটি বলিউড মুভি বোম্বে টু গোয়া। শুরুতেই প্রথমে এখানে দেখানো হতে থাকে একটি মেয়ে গুন্ডাদের ভয় রাস্তার মধ্যে দিয়ে পালাচ্ছে। এদিকে কিছু গুন্ডার দল তার পেছনে দৌড়ে দৌড়ে তাকে ধাওয়া করছে। মেয়েটির পেছনে অন্য একটা ছেলেও আছে যেও তাকে ফলো করে করে আসছে। তো মেয়েটি বোম্বে টু গোয়া যাবার বাসে উঠে পড়ে। ছেলেটি বা গুন্ডারা কেউই তাকে ধরে উঠতে পারে না। হুট করে এখানে মেয়েটি গাড়িতে উঠে পড়ায় কন্ডাক্টর আর বাকি সহযাত্রীরা রেড়ে করে ওঠে, বকাবকি করে বলতে থাকে সে কি জানে না যে চলন্ত গাড়িতে উঠতে নেই, যদি কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাহলে গাড়ির দোষ হতো, বাকি সহযাত্রীদের ঝামেলা পোহাতে হতো। কন্ডাক্টর এখানে বলতে থাকে হাতের মধ্যে পার্স নিয়ে উঠেছে কিন্তু ব্রেন কি সে বাড়িতে রেখে এসেছে? এত বড় মেয়ে, তার যদি অঘটন ঘটে যেত সব দায় তার বাবা মার ঘাড়ে পড়তো। জীবন কি বাবা মা তাকে নিয়ে বয়ে বেড়াতো? একজন বেটিং করা সহযাত্রী বলতে থাকে কোনোভাবেই না, এটি বড় এবং এত সুন্দর দেখতে যে কোনো অন্ধ তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। এখানে বাকি সহযাত্রীদের থেকে টাকা নিয়ে বেটিং করারও চেষ্টা করে। কন্ডাক্টর খান্না তাকে ধমকে থামিয়ে দেয়। বাস ড্রাইভার রাজেশ এখানে বলতে থাকে কোনো বড় ব্যাপার নয়, পেছনের সিট ফাঁকা আছে, একজন সহযাত্রী তো উঠেছে, তাদের কাজ এখানে বোম্বে থেকে গোয়াতে পৌঁছে দেওয়া, সে যেন সেই সহযাত্রীকে অ্যাকসেপ্ট করে নেয়। তোর এখানে কন্ডাক্টর খান্না বলতে থাকে রাজেশ ড্রাইভার বাস ড্রাইভারের কাজ করো, কন্ডাক্টরের কাজটা তাকেই করতে দিই বলে বন্ধুদের মতো তারা ছোটখাটো একটু ঝগড়া করে। এখানে তাদের রাজেশ খান্না সাহেব খুব পছন্দ, তারা নামটাকে এখানে ভাগাভাগি করে নিয়েছে, বাস ড্রাইভারের নাম রাজেশ আর কন্ডাক্টরের নাম খান্না। এদিকে বাসের মধ্যে সুন্দরী সহযাত্রী ওঠার জন্য বয়সী থেকে বেশি বয়সী সব মানুষেরই নজর মেয়েটার উপর থাকে। এটির নাম এখানে জানা যায়, তার নাম হচ্ছে এখানে মালা। মালা এখানে যেই সিটের সামনে বসে জানলার ধারে মুখোমুখি একজন ঘুমন্ত মানুষও বসেছিল। ঘুমিয়ে ঘুমিয়ে এইভাবে যাত্রা করে, তো কোনো খারাপ ভাবে না, ঘুমের অবস্থাতেই সে মালার দিকে খানিকটা ঝুঁকে পড়লে সে ভয় পেয়ে যায়। বাকিরাও ড্যাবডেবিয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা একজন হিন্দু পণ্ডিত এবং মুসলমান মৌলানা তাকে দেখে ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকে, উঠে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতে থাকে। উনি সেখানে কন্ডাক্টর খান্না এসে বলতে থাকে মশাইকে যে মেয়েটি তাদের মেয়ের বয়সী হয়, দিকে যেন একটু ভদ্রভাবে তারা দৃষ্টি নিক্ষেপ করে। সেই তখন ভরকে গিয়ে বলতে থাকে ঠিক আছে সে আশীর্বাদ দিচ্ছে, মেয়েটা সুখী হোক। মৌলানা আবার এক কাজ করতে গেলে কন্ডাক্টর খান্না আবার বলতে থাকে পণ্ডিত মশাইকে যে কথাটা বললো সেটা তার ক্ষেত্রেও প্রযোজ্য, আর ওখানে বয়স হয়েছে, তার একটা পা কবরের মধ্যে আছে, ব্যবহার এরকম খারাপ হলে সে বাস থেকে নামিয়ে দেবে। তারপর এখানে কন্ডাক্টর খান্না এসে মালার থেকে জানতে চায় যে সে কোথায় যাবে। এখানে বলে যে বাসের শেষ স্টপেজ যে সে নামবে। তো এখানে মজা করে বলতে থাকে বাস তো শেষে গিয়ে ডিপোতে দাঁড়াবে। একজন সহযাত্রী এখানে মজা করে বলেও বাসের যা লড়ঝড়ে অবস্থা, ডিপোতে না গিয়ে কোনো কাবাড়িওয়ালার কাছে গিয়ে এই বাসটা থামবে। খান্নার আগের মাথায় নিজের বাসের ইনসাল্ট সহ্য না করতে পেরে সেই সহযাত্রীকে জান আরো এখানে বয়স হয়েছে এবং তার শেষ স্টপেজ কিন্তু শ্মশান ঘাটেই হবে, তার মধ্যে শুয়ে দিয়ে আগুন ধরে উপর থেকে বেশি করে ঘাসলেটও দিয়ে দেবে, এ যেন একটু নিজের মুখ বন্ধ রাখে। একটা খান্না তারপর মালাকে ভালো করে বলে যে লাস্ট স্টপেজ এখানে গোয়া পঞ্জিমে, বলে ঠিক আছে সে সেখানেই নামবে, তার টিকিট দিয়ে দিতে। মালা এখানে টাকা দেওয়ার সময় এদের জন্য সে বড় একেবারে 1000 টাকার নোট ধরিয়ে দেয়। 1000 টাকার নোট দেখে এখানে কন্ডাক্টর এবং বাকি সহযাত্রীরা চমকে যায়, এটাও বুঝতে পারে যে মেয়েটা খুব বড় ঘরের মেয়ে, বড় লোক মেয়ে। একটা খান্না এখানে মালাকে জানায় যে এই রুটের মধ্যে এই 1000 টাকার নোটের খুচরো সে দিতে পারবে না। তখন খেয়াল করে বলে যে বেখেয়ালে হয়তো সে দিয়ে দিয়েছে, সে চেঞ্জ করে দিচ্ছে বলে সে একটা 100 টাকার নোট দেয়। একটা খান্না এখানে হেসে বলে ওঠে যে তার বাসে এখন বড় সহযাত্রী উঠেছে, বড় লোক, 1000 টাকার নোট নয় সব 100 টাকার নোট আছে। দেখে মালার একদম পাশেই তার ডান হাতে একটা লোক বসে আছে, সে আসলে এখানে চোর। মনে মনে সে ভাবতে থাকে এই মেয়েটার পার্স তো লুটতেই হবে তাকে। দেখায় মালা টাকা ফেরত নিয়ে ব্যাগে রাখতে গেলে এখানে কন্ডাক্টর আর বাকি সব সহযাত্রী দেখে মালার ব্যাগের মধ্যে অনেক টাকা আছে এবং কিছু গয়নাগাটিও আছে। ডাক্তার খান্না এখানে মালাকে জানিয়ে দেয় যে ব্যাগটা যদি তার নিজের হয়ে থাকে কান্তই, তাহলে সে যেন ব্যাগটাকে একটু সামলে রাখে, এখানে সে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করছে, দিকের মাল ওদিক হতে সময় লাগে না। এদিকে দেখা আবার কন্ডাক্টর খান্নার মধ্যে দিয়ে যেতে গেলে একজনের লম্বা পায়ে ধাক্কা খেতে থাকে, তার পা সরাতে তার সাথে থাকা চেলা বলতে থাকে এটা এখানে তার ওস্তাদের পা, সে এভাবে পা ছড়িয়েই থাকবে। এখানে দেশের সব থেকে বড় বক্সার, নাম এখানে হচ্ছে জান রাগারা, গোয়ায় যাচ্ছে ম্যাচ করার জন্য। পৃথিবীর সব থেকে বড় বক্সার ক্লের সাথে ফাইট করে। কন্ডাক্টর খান্না যেন একটু ভদ্রভাবে আচরণ করে, একটু গম্ভীর গলায় ধমকের স্বরে কিছু বলতেই যাবে, তখন রাগারা কন্ডাক্টরের কলার চেপে ধরে। না এখানে ভয় ভয় বলতে থাকে ভায়োলেন্সের কোনো প্রয়োজন নেই, একই বাসে ট্রাভেল করছে তারা, সহযাত্রী, ভালোভাবে মানিয়ে গুছিয়ে নিলেই হয়। এখানে সবারই এক মা বাবা ভাই বোন। বউ যেই কথাটা বলেছে ধমকে বলে কি বলছে, আর বউ এখানে তার বোন হবে, বউ কোনোভাবেই হবে না, সে জানে। বলে দেয় যে বাকি এক্সচেঞ্জের টাকা সে পরে দিয়ে দেবে, এখন তার কাছে খুচরো নেই। দেখানো হতে থাকে যে গুন্ডারা মালার পেছনে নিয়েছিল হাতছাড়া হয়ে যাওয়া তাদের বসের কাছে গিয়ে বলতে থাকে গোয়া যাওয়ার বাসের মধ্যে উঠে পড়েছে, তাদের এখানে হাতছাড়া হয়ে গেছে। তাদের বস তখন বলতে থাকে তারাও গাড়ি করে তার পিছনে বলেই তারা গাড়ি করে বেরিয়েও পড়ে। দিকে দেখায় মালা বাসের মধ্যে ঘামতে চিন্তাতে সে একটু নিজের মেকআপ ঠিক করছে, ঘাম মুছছে। বাসের পেছনে বসে থাকায় মা মেয়ের জুটি এখানে বলতে থাকে তার মাকে দেখিয়ে যে মেয়েটা বাসের মধ্যে উঠে
বলেছে মানা বলে সে খুবই শো অফ করছে করে সবাইকে দেখাচ্ছে যে সবার থেকে সে আলাদা। এটা তখন নাকশিটকে মালার দিকে তাকিয়ে বলতে থাকে আর মেয়েরা কি নির্লজ্জ হয়ে গেছে, সকলের সামনে এভাবে শো অফ করে। তার খান্না মা মেয়ের কথা শুনে বলতে থাকে তোর মেয়েটি এখানে পাউডার লাগাচ্ছে ঠিক আছে অসভ্যতম, কিন্তু একটা মহিলাটি অর্থাৎ তার কথা বলে এখানে লিপস্টিক লাগাচ্ছে তাতে কোনো দোষ নেই। ধমক দিয়ে বলে যে মেয়েদের কথা সে কান কেন দিচ্ছে। ম্যানেজ করে বলতে থাকে যে মুখ সুন্দর হলে কান চলেই যায়। বয়সী মহিলাটি খুশি হয়ে বলতে থাকে তাহলে হয়তো সেও মতোই কোনো উঁচু বংশের লোকই হবে। একটা খান্না এখানে জিজ্ঞেস করে বসে যে তাদের বংশে এমন কি আছে। বয়সী মহিলা এখানে বলতে থাকে তারা এখানে উপকলার বংশ থেকে আসছে, লোক থিয়েটার যাবতীয় করে। সে যখন ইয়াং ছিল তখন স্টেজে উঠতো, পরিবারের সাথে একেবারে স্টেজ কেঁপে যেত। একটা খান্না এখানে তার সাইজ নিয়ে বলতে থাকে হ্যাঁ নিশ্চয়ই কাঁপতো, বাসও তো কাঁপছে এখন। তার সাথে থাকা মেয়ের কথা জিজ্ঞেস করলে মাটা বলে মেয়ে এখনো স্টেজে নামেনি, সে এখনো শিখছে সবকিছু। তার খান্না এখানে মেয়েটাকে পছন্দ হয় আর তার উপর লাইন মেরে তার মাকে বলতে থাকে আর মেয়ে যখন স্টেজে উঠবে সাথে অনেক নাম করবে তখন তার জন্য কোনো পটনায়ক না পাওয়া যায় তাহলে সে যেন তাকে নিশ্চয়ই মনে রাখে। এখানে রাগ দেখিয়ে বলে যে তার মেয়ের এতই কপাল খারাপ না, বাসের কন্ডাক্টরকে তার মেয়ের পটনায়ক করতে হবে। এদিকে আবার দেখায় যে বাসের মধ্যে নতুন সহযাত্রী ওঠে, কম বয়সী মেয়ে আর তার সঙ্গে তার স্বামী বৃদ্ধ বয়সী একজন লোক। তারা নতুন এখানে বিয়ে করেছে। বয়স্ক মানুষটা চোখে ঠিক দেখতে পায় না, তাই সে বাসের মধ্যে ধাক্কা খেতে হাতড়ে বাসের দরজা খুঁজতে থাকে। একটা খান্না তাকে সাহায্য করে বাসে তোলে। যে বাস চলতে চলতে ড্রাইভার রাজেশ দেখতে পায় যে রাস্তার বিখ্যাত গায়ক কিশোর কুমার দাঁড়িয়ে। হয়ে এখানে কন্ডাক্টর খান্না আর ড্রাইভার রাজেশ নেমে যায়, তার সাথে কিছু যাত্রীও নেমে যায় তার পেছন। মতন্তি গায়কের সঙ্গে তারা কথা বলতে চায়। এখানে গিয়ে কথা বলে জানতে পারে যে কিশোর কুমার শুটিং এর জন্য যাচ্ছে, মাঝপথে তার গাড়িটা খারাপ হয়ে গেছে। তারা সেখানে কিছুক্ষণ তার ফিল্মের গান, নাচ, নায়ক নায়িকা এবং তার অভিনয়ের কথা বলে। একেবারে অলরাউন্ডার মাল্টি ট্যালেন্টেড প্রশংসা করে এবং তাদের মনের প্রাণে কিংবদন্তিকে সাহায্য করার জন্য বাসেও তুলে নেয়। এদিকে বাসে ওঠার পর কন্ডাক্টর খান্না কিশোর কুমারকে বাসের টিকিট দিতে গেলে সে বলতে থাকে তার কাজের জন্য যাচ্ছিল প্রাইভেট গাড়িতে, তাই এখানে সে টাকা নিয়ে বেরোয়নি। খান্না বলতে থাকে তাদেরও সুযোগ দেওয়া উচিত কিংবদন্তিকে একটু সেবা শুশ্রূষা করার জন্য। বাস ড্রাইভার এবং বাসের সকল সহযাত্রীরা ভীষণ খুশি কিংবদন্তি সহচর্য পেয়ে, তাই অনেকে টাকা তো ওখানে কন্ডাক্টর আর ড্রাইভার ভরবে, এ যেন নিশ্চিন্তে তাদের সাথে যায়। দিকে মালার সামনে বসে থাকা সেই ঘুমিয়ে পড়ার লোক আর মালার দিকে ঝুঁকে পড়তে গিয়ে কুমার তাকে ঝাঁকিয়ে তার চোখ খুলে বলে সহযাত্রীরাও আছে, সে যেন একটু স্বাভাবিকভাবে চলাচল করে, একটু যেন সতর্ক থাকে। তার সামনে একটা মেয়ে বসে আছে, এখানে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। কিশোর কুমার এখানে মালার পাশে বসে তার নাম ধাম পরিচয় জানতে চাই। মালা এখানে তার নাম জানায়, কিন্তু কিশোর কুমার প্রথমে কোথায় যাচ্ছে সেটা জানতে চাইছে, নাম জানতে চাইনি প্রথমে। মালা এখানে জানায় যে সে মুম্বাইয়ের বাসিন্দা, এখন সে গোয়ায় যাচ্ছে কিছু কাজের জন্য। কিশোর কুমার এখানে মালার সৌন্দর্য দেখে প্রশংসা করে বলতে থাকে কোনো ফিল্মে আসার জন্য ট্রাই করেছে। মালা এখানে গম্ভীর স্বরে রাগ করে একটু জানে, খুবই অপছন্দ করে এই লাইনটাকে, তাই এই বিষয়ে কিছু বলতে চায় না। কিশোর কুমার বলতে থাকে যে এরকমটা সকলেই মনে করে দুনিয়ায় যারা কাজ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে তারা খুব খারাপ হয়, এরকম কোনো বিষয় না যে কোনো ফিল্ডে এরকম খারাপ মানুষ থাকতেই পারে। মানুষের সাথে মালা সম্মুখীন হয়েছে সেটা ম্যাটার করে না। তখন এখানে মনে মনে করতে থাকে কথাটা তো উনি ঠিকই বলেছে, সেও আসলে মনে মনে ফিল্ম স্টার হতে চেয়েছিল, এইসবের জন্যই আজকে তার এরকম অবস্থা। বাবাকে ছেড়ে প্রাণ বাঁচিয়ে গোয়াতে পালাতে হচ্ছে কিছু অপরিচিত সহযাত্রীদের সঙ্গে। এখান থেকেই মালার ফ্ল্যাশব্যাক দেখানো শুরু হয় যে সে প্রথমে রাস্তা দিয়ে দৌড়চ্ছিল এবং গুন্ডারা কেন তার পেছু নিয়েছিল। মালা আসলে এখানে খুব বড়লোক ঘরের মেয়ে, ছুটির দিনে ফ্রি টাইমে তার বন্ধুদের সাথে সুইমিং পুলে জলকেলি করছে, নাচ গান করছে। একটা ব্যক্তি ভার্মা বলে মালার বন্ধুদের মধ্যে থেকে একজনকে ধরে নিয়ে তার বিষয়ে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। পরে ভার্মা লোকটা গিয়ে এর বস শর্মাকে বলতে থাকে নাম হচ্ছে মেয়েটির মালা, তার ঠিকুচিকুষ্টি সে জেনে নিয়েছে। বড়লোক ঘরের মেয়ে, তার বাবা এখানে ব্যবসাদার, ওর গ্লাসে জল পান করে আর সোনার থালায় খায়। এখানে দিনরাত কলেজের পাশাপাশি ফিল্ম স্টার হওয়ার স্বপ্ন দেখে। তা শুনে শর্মা বলতে থাকে যে বাহ, খুবই ভালো হয়েছে, তাদের কাজ অর্ধেক সহজ হয়ে গেছে। টেকনিক যেমন সে ভার্মাকে শিখিয়েছিল সেভাবে যেন সাথে কথা বলে তাহলেই মাছ ফেসে যাবে জালে। এখানে দেখা যায় যে কাহিনী শুরুতেই যেই ছেলেটি মালাকে ফলো করে আসছিল সেও সেখানে উপস্থিত আছে, নাম এখানে রবি। অনেকদিন ধরে এখানে মালাকে ফলো করছে। পরে শর্মা আর ভার্মা যায় মালার কাছে, দুজনে এখানে মালার কাছে গিয়ে ভরে ভরে তার প্রশংসা করতে থাকে তার রূপ, রং, সৌন্দর্যের। এখানে বলতে থাকে সে কি তার এই পোশাকে একটা ছবি তুলতে পারে। এখানে একটা ফিল্ম ম্যাগাজিনে কাজ করে, ছবি তুলে এখানে বাকি লোকেদের বোঝাতে চাইবে যে ফিল্ম স্টারদের বাইরে মানুষদের মধ্যে রূপ, রং, সৌন্দর্য, শিল্পকলা থাকে। এখানে বলতে থাকে সে তার তুলে তার শর্মা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ম্যাগাজিনে যেন তাড়াতাড়ি একটা ছবি দিয়ে দেয়। এখানে তার পরিচয় জানতে চাইলে ভার্মা বলে খুব বড় বিজনেসম্যান, আফ্রিকা থেকে কিছুদিন হলো এসেছে। এখানে তার হাতির দাঁতের ব্যবসা ছিল, এখানে এসে সে এই কাজ শুরু করেছে, তৈরি করার জন্য একটা নতুন মুখ খুঁজছে। গ্ল্যামার ওয়ার্ল্ডের
মেয়ের ইচ্ছে থাকার জন্য মালা তাদের কথা শুনে একেবারে ফুলে ফেপে ওঠে। আমার ভার্মা এখানে মালার ছবি নিতে গিয়ে সেখানে রবি বলে ছেলেটা চলে আসে পেপার পেন নিয়ে মালার কাছ থেকে অটোগ্রাফ চাইতে থাকে। এখানে কারণ জানতে চাইলে সে বলতে থাকে সাথে একজন নিশ্চয়ই খুব বড় সুপারস্টার হবে সে জানতো, হয়তো তার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য পৌঁছানোর জন্য তার অনেকগুলো জন্ম লাগবে। এখনই সে আগে শুভ মুহূর্তে এই কাজটা করে রাখছে। আমার ভার্মা এখানে রবি বলে ছেলেটা তাদের কাজে বাধা দেওয়ার মাঝখান থেকে সরে যেতে বললেন। এখানে গর্ব সহকারে বলতে থাকে সরে যাওয়ার জন্য সেখানে আসেন, এখানে কোনোভাবে সরবে না। তখন আমার ভার্মা মালাকে নিয়ে পুলের অন্য সাইডে চলে যায় ছবি তোলার জন্য। উনি লাফ দিয়ে আবার ছবির মাঝখানে রবিও চলে আসে, বলতে থাকছে এত সুন্দর হিরোইন তো পেয়ে গেছে, কিন্তু তার জন্য তো হিরো লাগবে, তাই হিরো হিরোইন পাশে দাঁড়িয়ে পড়েছে, এবার সুন্দর করে ছবি তুলতে পারে। ভার্মা তখনই তেড়ে মেরে রবির সামনে গিয়ে বলতে থাকে ভদ্র হয়তো সেই লোকটাও নয়, আর ভদ্রতা হয়তো তার পছন্দ নয়। ওকে ধরে সে মারতে গেলে রবি এখানে পাঁচ মেরে তাকে পুলের মধ্যে ফেলে দেয়। তারপরে শর্মা বলে লোকটি এখানে চলে এল, বলতে থাকে একজনকে তো জলে ফেলে মাছ বানিয়ে দিয়েছে, সে এখানে কি করতে চায় তার সাথে ফাইট। শর্মা বলে সে যে কারোর সাথে এভাবে জড়িয়ে পড়ে না কখন। শর্মা এখানে মালা ছবি তোলার পর তাকে বলতে থাকে সেদিন সে সন্ধ্যাবেলা কি করছে, যদি ফ্রি থেকে থাকে তাহলে সে যেন প্লে বয় রেস্টুরেন্টে চলে আসে। এখানে এত ঝামেলার জন্য তারা ঠিক মতো কথাই বলতে পারলো না, ভালোভাবে বসে কথা বলা হবে। ছবি পাশেই দাঁড়িয়ে ছিল এবং এতক্ষণে সে বুঝে গেছে যে শর্মা ফার্মার লোকগুলো ভালো না, তার উপর তারা খারাপ দৃষ্টি রাখছে, মতলব এখানে খারাপ। তাই কথাগুলো শুনে সে নিজেও প্ল্যান করে নেয় রেস্তোরাঁ এসে যাবে। দেখায় মালার মা বাবা বসে কথা বলছে। মা এখানে বলতে থাকছে মালার বাবা খেলে বড় হয়েছে, কলেজে যা 9টা বাজতে চললো কিন্তু তার হুঁশ নেই, সে এখনো বাড়ি আসেনি, তারা দিন দিন খুবই বিগড়ে যাচ্ছে। মা এখানে ডিসিপ্লিন করতে চাইলেও তার বাবার আদরে সে অন্ধ হয়ে কোনো দোষী সে দেখতে পায় না। মালার বাবা এখানে বলতে থাকে মেয়েটা বড় হয়ে শেষ করেছে, হয়তো বন্ধুদের সঙ্গে আছে, একটু মজা করবে, ঘোরাফেরা করবে, নাহলে কবে করবে। জানায় তার স্ত্রীকে যে মালার জন্য সে বৃথাই চিন্তা করছে, আর তাদের তো একটা মাত্রই মেয়ে। আর মা বলতে থাকে যে যা হয়েছে হয়েছে, মেয়ে যেহেতু বড় হয়ে মা বাবাদের দায়িত্ব তাকে পালন করতে হবে। এখানে কলেজ শেষ হওয়ার পরে একটা ভালো ছেলে বিয়ে দেওয়ার প্রয়োজন হয়ে গেছে এখন। মালা এত কিছু শুনে তার মায়ের উদ্দেশ্যে বলতে থাকে তুমি যদি হয়ে যায় সে তার একমাত্র মেয়ের পায়ের মধ্যে শেকল কেন পরিয়ে দিচ্ছে না, পরে গতিরুদ্ধ করে তাকে শেষ করে দিই। মালার বাবা এখানে ভালোভাবে মালার থেকে কারণ জানতে চাইলে দেরি হওয়া, বলতে থাকে 5টার সময় তো কলেজ বন্ধ হয়, আজকে একজন নতুন প্রফেসর এসেছিল, আবার বিদেশি ইউএস থেকে এসেছিল, সে কখন ধরে লেকচার দিয়েছে, সেটা শেষ হতেই 8টা বেজে গেছে। পরে একজন বন্ধু ইনভাইট করার জন্য সকল বন্ধুরা মিলে তার বাড়িতে গিয়েছিল, বিস্কিটের সাথে কিছু ইভিনিং স্ন্যাক্স নিতে নিতে গল্প করতে করতে এত দেরি হয়ে গেছে। আবার তার বাবাকে বলতে থাকে এত পড়াশোনা করিয়েছে, বড় করেছে মেয়ে হলে, যাতে সে অন্তত নিজের দায়িত্বটুকু নিতে পারে, করতে পারে, সেই সুযোগ আর অনুমতিও তার অভিভাবকদের দেওয়া উচিত। তার বাবা এখানে মেয়ের পক্ষ টেনে তার মাকে বলতে থাকে এ তো এত কিছু বললো, তাহলে এবার মেয়েটাকে কথা শোনানোর জন্য সে থামায়। আর মা বলতে থাকে 100 বার কেন, 1000 বার শোনাবো, সে তারও মেয়ে। মা হিসেবে বাকি লোকজনের চিন্তা হয়, এখানে শুধু তাদের জেনারেশনই থাকে না, বয়স্ক থেকে কম বয়সী জেনারেশনও থাকে। যদি এই উদ্ধত জিনিসগুলোকে স্বাভাবিক মনে করতে থাকে তাহলে বাকিদের ওপর এসবের খারাপ প্রভাব পড়বে। বয়স্ক মানুষরাও তার মেয়েকে নিয়ে যদি কথা শোনায় তার কখনোই ভালো লাগবে না। এখানে রাগ দেখিয়ে তার মাকে বলতে থাকে মায়ের যদি এরকমই মনে হয় তাহলে সে এখন কলেজ ছেড়ে দিয়ে দিন ঘরে বসে থেকে ঘরকন্যার কাজে শিখুক তার মায়ের থেকে। হেসে মজা করে মালাকে বলতে থাকে যেন এইসব ঘুণাক্ষরেও না বলে, তাহলে মা কিন্তু রাজি হয়ে হ্যাঁ করে দেবে, তার পড়াশোনা ছাড়িয়ে দেবে। মালার বাবা এখানে হেসে হেসে মালার মাকে বলতে থাকে তো মানুষের সাথে বিয়ে করে 25 বছরের বেশি কাটিয়ে দিয়েছে, এটা এখনো বয়সে ছোট, তার একটু মর্জি, সে যদি সহ্য না করতে পারে এটা কি ধরনের কথা। তার মায়ের উপর রাগ করে বলতে থাকে সে খাবার খাবে না। বাবা বলতে থাকে এভাবে করা ঠিক না, তাকে বকাবকি করেছে, সে তো করেনি, তাহলে সে তার হাত দিয়ে নিশ্চয়ই খাবে। মালা তখন রাজি হয়ে যায়। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে মালা ওদের সাথে এবার রেস্টুরেন্টে চলে এসেছে, পেছন নিয়ে রবিও তাকে ফলো করে চলে এসেছে। দূর থেকে বসেও নানা রকমের অঙ্গভঙ্গি করে তার দিকে হাঁ করে তাকে ভীষণভাবে বিরক্ত করছে। পরে এখানে দেখায় দেশের বিখ্যাত গায়িকা উষা আইয়ার উত্থু গান গাইতে আসে। গান গাইতে থাকলে রবি গিয়ে তার পছন্দের গানের আবেদন দিতে থাকে, তো একটা চিরকুটের মধ্যে লিখে সেটা গাইতে থাকলে মালাও ভাববে তো এখানে তাকে ডাউন করার জন্য কাজটা করেছে, সেও সেই কাজটা করে। পরের বারে রবি তার সাথে কিছু টাকাও দেয় বেশ খানিক, আবার রবির পছন্দের গান গাইতে থাকে, মালাও আবার সেই কাজটাই কি করতে থাকে আরো বেশি টাকা দিয়ে। এভাবে ক্রমতা চলতে থাকলে এখানে বিরক্ত হয়ে বলতে থাকে সেইভাবে করতে পারবে না, দুজনকে থামতে বলে সে সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। এদিকে মালা বিরক্ত হয়ে রবির কাছে গিয়ে বলতে থাকে সে তার সাথে এভাবে শত্রুতা কেন করছে, পছন্দের গান কেন তাকে শুনতে দিল না, রাগ করে তার জন্য চলে গেল। গান বলতে থাকে এই কথাগুলো তো সেও বলতে পারে। এখানে তার বাবার কথা বলতে গেলে সে বড় ঘরের মেয়ে, কথাটা বলতে থাকে সে এখানে ক্লাবে এসেছে এনজয় করার জন্য, বড় লোকের মেয়ের বাবার ব্যাংক ব্যালেন্স জানতে আসে। এদিকে আবার দেখানো হতে থাকে শর্মা আর ভার্মা চলে এসেছে ক্লাবে। তারা এখানে মালাকে তাদের নিজের সাইডে করে বলতে থাকে এত চিন্তা করতে হবে না, অশুভ ব্যক্তির সাথে তারাই দেখে নিচ্ছে বলে এখানে হিরো ভিলেনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ক্লাবের ম্যানেজার এসে জিজ্ঞেস করতে থাকে তাদের বিল হয়েছে, তাদেরকে এনজয় করা হয়ে গেছে, যদি ভদ্রের মতো আচরণ না করতে পারে পুলিশ ডেকে তাদের এখান থেকে বার করে দেবে। কাস্টমারদের কেয়ার করে সে বলতে থাকে দুজনকে এখান থেকে চলে যায়। দুজনকে এখানে ধাক্কা দিতে গিয়ে সে নিজেই উল্টে পড়ে যায়, তার কলিগরা তাকে ধরে নেয়। আসলে এখানে তোতলা ছিল এবং প্রত্যেকটা কথা তুতলিয়ে বলে। এরপরই মালা এসে শর্মাকে বলতে থাকে তার চোট লাগেনি, ঠিক আছে
তো একদম। শর্মা এখানে বলতে থাকে এরকম কোনো বড় ব্যাপার না, এরকম বাজে লোকের সাথে সে ডেলি খাত করে আর তাদের সামলেও নেয়। এখানে তোল্লাই দিয়ে আবার বলতে থাকে মালাকে শর্মার যে ইস্ট আফ্রিকায় যাতে ব্যবসা ছিল সেখানেও তুই বাহাদুর যে কোনোভাবে ওরা হাতে দাঁত নিত না, সে জঙ্গলে যেত সজল হাতিকে ধরে নিয়ে টেনে তার দাঁত বের করে আনতো। মালা এখানে বোকা মেয়ে হওয়ার জন্য সে সবকিছুতে মেনে নেয়, তার চোখের মধ্যে শুধুমাত্র ফিল্ম স্টার হওয়ার স্বপ্নই ছিল। শর্মা বলে আজকে সন্ধ্যাবেলাটা নষ্ট হয়ে গেল, তাকে কাট দিয়ে যাচ্ছে তাদের অফিসেই যেন মালা পরের দিন চলে আসলে ভালো মতো বসে সমস্ত খোলাখুলি ভাবে কথাবার্তা হয়ে যাবে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে পরের দিন মালা শর্মা আর ভার্মার সাথে দপ্তরে দেখা করতে গেছে। অন্য কিছু কথাবার্তা বলেই একেবারে শর্মা আর ভার্মার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলতে থাকে যে তারা তাকেই হিরোইন নেবে নতুন তৈরি মুভিতে। বলতে থাকে আগে মিস মালা রাজি কিনা তাকে জিজ্ঞেস করে নিতে। বলতে থাকে এটা তো তার ছোটবেলার স্বপ্ন ছিল, পূরণ হবে তার জন্য সে সমস্ত কিছু চেষ্টা করবে, ভালোভাবে পরিশ্রম করবে, এটাও কথা দিচ্ছে। মনে হয়ে বলে তাকে কি এতটাই সুন্দর দেখতে যে হিরোইন সে হতে পারে। শর্মা আর ভার্মা এখানে বিদেশি কিছু নায়িকা নিয়ে যেমন ফিয়া লোপেজ, এলিজাবেথ লরেন থেকেও তাকে বেশি সুন্দর দেখতে এরকম বলে। আবার ভার্মাকে বলতে থাকে সে মিস মালাকে নিয়ে শপিং এর জন্য যাচ্ছে, যেন ক্যাশিয়ার থেকে টাকা নিয়ে তাকে দিয়ে দেয়। এখানে বলতে থাকে যে দুপুরবেলাতেই ক্যাশিয়ার চলে গেছে, হাতে কোনো রকমের টাকা নেই। এখানে দুঃখ করে বলতে থাকে আরে পরের দিন রবিবার, এখন সোমবারের জন্য অপেক্ষা করতে হবে কারণ সোমবারের আগে সে আসবে। মালা বলতে থাকে যে তার কাছে টাকা আছে, সে টাকা দিয়ে সাহায্য করে দিচ্ছে, কোনো বড় ব্যাপারই না। দেখি শর্মা আর ভার্মার দুজনের মনোবৃত্তি বোঝা যায় যে এরকম বড় মেয়ের গ্ল্যামার ওয়ার্ল্ডের নামে ফাঁসি এদের থেকে বড় অ্যামাউন্টের টাকা তারা নিয়ে লুটে চলে যায়। মালার ক্ষেত্রেও এখানে তারা সেই প্ল্যানিংই করেছে। দেখায় যে শর্মা আর মালা মিলে শপিং করে এবং সে মালা গাড়ি করে শর্মাকে ছেড়ে দিয়েও যায় না। নিজের বাড়ি এসে গাড়ি ভাড়া মেটাতে গিয়ে গাড়ির ভেতর থেকে রবি বেরিয়ে আসে। গত প্রথম থেকে সে তাকে ফলো করেই যাচ্ছে। বলে রবিকে এই শত্রুতার কারণ সে বুঝতেই পারছে না কি হয়েছে। বলতে তার শত্রুতা কোনোভাবেই না, সে তো এখানে বন্ধুত্ব করার জন্য এগিয়ে এসেছে। রবি জানায় যে এখানে মালার খিদমত করার জন্য সে এসেছে। এটাও বলে যে সে যেদিকে যাচ্ছে, যে কাজটা করছে সেটা ভুল, ওগুলো এখানে ঠিক না। এখানে তাকে গো টু হেল বলে ঘরে চলে যায়। রবি বলতে থাকে হেলে যাওয়ার আগে সে ঠিকই তাকে ধরে নেবে। দেখায় মালা পরের দিন চলে এসেছে শর্মা আর ভার্মার দপ্তর। এখানে তার মেকআপ করে অনেক ছবি তোলা হয়। ভার্মা বলতে থাকে যে তাকে এত সুন্দর লাগবে, এত সুন্দর প্রফেশনাল ভাবে কাজ করেছে, স্টেজে চলে এলে, স্ক্রিনে চলে এলে নতুন পুরনো হিরোইনরা আছে তারা সব জলে ডুবে মরবে, সামনে হয়তো কেউ দাঁড়াতেই পারবে না। আর শেষ হয়ে গেলে এখানে শর্মা আবার মালার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। বলতে থাকে তাদের ইউনিটে যত লোকজন আছে তার দেওয়ানা হয়ে যাচ্ছে, তার উপর ফিদা হয়ে যাচ্ছে। এখানে মিস্টার শর্মার প্রেশারটা কাজের জন্য বেড়ে যাচ্ছে। তার মতো নবাগত মুখের জন্য নতুন ভালো কোনো খোঁজাটাও মুশকিল করে। মালা এখানে বলতে থাকে যে তাহলে নাম করা কোনো বড় হিরোকে কেন নিচ্ছে না সে। শর্মা তখন বলতে থাকে বড় হিরো নিলে বাজেট বেড়ে যাবে। আফ্রিকায় সে যে হাতির ব্যবসার কাজটা করতো সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ টাকা সেখানেই রয়ে গেছে। এখানে টাকা ধারানোর জন্য সে যেহেতু নতুন কাজ শুরু করেছে, প্রডিউসার পাচ্ছে না। মালাই যদি এখানে লাখ 2 লাখের ব্যবস্থা তার করে দেয় অনেক সুবিধা হয়ে যায়। মা এখানে এসে আরো তোল্লাই দিয়ে বলতে থাকে একদম করা হিরো নিলে মালার কেরিয়ার লঞ্চিং এ বেশি সুবিধা হবে, তাড়াতাড়ি বিখ্যাত হয়ে উঠবে। মিস্টার শর্মা বলতে থাকে মালাকে যে চাপ কিছুই নেই, সময় নিয়ে ভেবে চিনতে তাকে জানা। জানি না যে 2-3 দিন তাকে সময় দিতে, সে পরে জানাবে। পরে দেখায় মালার মা বাবা বসে পান করছিল আর তার বাবা আর ম্যাগাজিনের মধ্যে তার মেয়ের ছবি দেখে তাকে দেখালে তার মা বলতে থাকে তার মেয়ের মতোই দেখতে, খানিকটা অন্য কোনো মেয়ে হয়তো। বাবা বলতে থাকে এটা তার মেয়ের মতো দেখতে না, এটা তাদের মেয়ে, তার নামটা লেখাও দেখায় কাগজে। মায়ের জিনিসটা খুবই খারাপ লাগে কারণ এরকম কোনো কিছুই আশা করেনি তাদের মেয়ের থেকে। বাবা মনে মনে বলতে থাকে তার মেয়ে তাদের এভাবে ঠকাতে পারে না, স্নেহ ভালোবাসে প্রতিদান এভাবে দিতে পারে না। তার মা বাবা তাকে কাগজে আর ম্যাগাজিন আর ছবি দেখিয়ে জানতে চায় এসব কি। তার বিয়ে ফিক্স হয়ে গেছে, ছেলের পরিবার যদি এরকম কিছু জানতে পারে মান মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে খারাপভাবেই নেবে। তোরে মালা বলতে থাকে ছবি ছেপেছে শুধুমাত্র, এমন কি হাতি ঘোড়া খারাপ হয়ে গেছে। বাবা বলতে থাকে তার মা এতদিন বলেছিল যে রাশ টানতে সে কন্যা স্নেহে অন্ধ হয়ে একটু বেশি ছেড়ে দিয়েছে তার মেয়েকে, সে নিজের ভুলগুলো বুঝতে পারছে না। মালা বলতে থাকে তাদের বংশে তো এরকম কারুর কখনো ম্যাগাজিনে বা পেপারে ছাপেনি, এই বিষয়ে তো তার মেয়ের ক্ষেত্রে তার বাবার গর্ব অনুভব হওয়া উচিত। তার বাবা বলতে থাকে গর্ব অনুভব করানোর যদি এতই ছিল সেই বাড়িটার মধ্যে আগুন কেন ধরিয়ে দিল না, চিৎকার চেঁচামেচি হতো, লোকজনও হয়তো বেশ খানিক জড়ো হতো। আর মা মালার উপর রাগারাগি করে আরো বলতে থাকে যেভাবে পোশাক পরে এইভাবে ছবিগুলো তুলেতে শুধুমাত্র তাদের সোসাইটিতে তাদের বদনাম হবে, ঘরের মধ্যে তাদের মেয়েকে পাত্রস্থ করার চিন্তা করেছে, তাদের সামনেও মা বাবার মাথা ঝুঁকে যাবে। বলতে থাকে তারা একটু বেশি ভাবছে এইসব নিয়ে, বাকি দুনিয়া যারা এগিয়ে গেছে তারা এই জিনিসগুলোকে এভাবে ভাবে না, এগুলোকে তারা শিল্প ও কলার নজরেই দেখে। পর মালা জানিয়ে দেয় ভাবে এখন বিয়ে করতে চাইছে না, বিয়ের বিষয়টাকে নাকচ করছে, পড়াশোনা করতে যায় আর তার সাথে ফিল্ম স্টার হতে চায়। মানে তার সিদ্ধান্ত সহ দুজনকেই জানিয়ে দিচ্ছে। বাবা রাগ করে বলতে থাকে তার মানে এতদিন ভালোবাসা স্নেহ এবং যে ছাড় তাকে দেওয়া হয়েছে খুবই খারাপ ফায়দা সে তুলেছে। মানে তার একবার বাবা সম্মানের কথাও ভেবে দেখেনি। এই ঘরে তার বিয়ে হবে কথাটা বললেই মালা বলতে থাকে দুনিয়া এখন চাঁদে পৌঁছে যাক, ঘরে তার মেয়েকে পাত্রস্থ করবে, তাদের চিন্তাধারা যদি দূর গাড়ির মতো হয়ে থাকে তাহলে সেখানে তার দোষ হচ্ছে না। তার বাবা রাগ করে এরপর মালার
কিছুটাও জানিয়ে দেয় যে 1 মাস বাদে তার বিয়ে হবে। সে চাইলে বিয়ের প্রস্তুতির জন্য কম সময়ের কিছু বাইরে যেতে পারে, সময়ের মধ্যে বাড়ি ফিরে আসতে হবে। একে দেখায় মালার বাবা যে কিছু সময়ের সুযোগ দিয়েছিল প্রস্তুতির কেনাকাটার জন্য, সময় সুযোগ নিয়ে সে এখানে শর্মার ভার্মার কাছে আবার চলে এসেছে, সমস্ত ঘটনা খুলে বলেছে। এটাও বলে যে মিস্টার শর্মার ভার্মা তার এখানে মেন্টর, গাইড, ফ্রেন্ড, ফিলোসফার যদি পদ দেখায় খুব ভালো হয়। ভার্মা বুঝতে পারে যে একেবারে খুব ভালো কাজ হয়েছে, তার ঘাটমুটকে তার থেকে টাকা নেওয়ার জন্য মোক্ষম সময়। শর্মা এখানে বলে দেয় মালাকে পথ হয়তো বলছে সেটা হয়তো কঠিন হতে পারে, নাম, সৌন্দর্য, ঐশ্বর্য, জৌলুস সেবি এক সাইডে বাড়ি মালার জন্য অপেক্ষা করছে, অন্য পাশে তার বিয়ের বিষাক্ত বিষ পান করতে হতে পারে। তার জন্য তাকে এটাই পরামর্শ দেবে যে থেকে যত পয়সা গয়নাগাটি সে নিজের জন্য অ্যারেঞ্জ করতে পারে চুরি করে নিয়ে চলে আসবে, এখান থেকে পালিয়ে যেতে হবে। এইসব করে প্রথমে দনুমনু করে যে ছোটবেলা থেকে মা বাবার সাথে থেকে খারাপ সময় তাদের সাথ ছেড়ে দিয়ে চলে যাবে। শর্মার ভার্মা তাও তার ঘাড়ে চেপে ভালো মতো তার ব্রেন ওয়াশ করে দেয়। এদিকে বোকা মালা রাতের অন্ধকারে তাদের বাড়ির নিজেদের লকার থেকে অনেক টাকাপত্র এবং গয়নাকাটি নিয়ে কষ্ট পেয়ে পেয়ে তার মা বাবার কথা মনে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এদিকে দেখায় মালা বেশি টাকা গয়না নিয়ে সে শর্মাকে দিয়ে বলতে থাকে গয়নাগাটি করে কিছুই আনেনি, যা হাতের সামনে পেয়ে এনেছে, তবে তারা যা অ্যামাউন্ট বলেছিল তার থেকে বেশি এনেছে। শর্মা বলতে থাকে তাকে একদম নিশ্চিন্তে থাকতে যে কথা দিয়েছে, যে আশা তাদের দেখিয়েছে শেষ পর্যন্ত তার সাথে থাকবে, প্রত্যাশার থেকে অনেক বেশি হবে ফলাফলের দিকে। পরে কালিয়া বলে একটা লোক শর্মা বলে যায় যে তারা টাকা পয়সা দেখে আস, মালাকে যেন একটু খাতির করে বলে লোকটি কোল্ড ড্রিঙ্কস গ্লাসের মধ্যে ঢেলে নেশালো পদার্থ মধ্যে মিশিয়ে দেয়, কিন্তু তাকে তার হাত থেকে সেই ওষুধের শিশিটা পড়ে গেলে সেটা তার হাতে তুলে দিয়ে বলে শর্মার ভার্মাকে তাড়াতাড়ি কাজ করে আসতে, সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। এখানে বলে ওষুধের শিশিটা তার ধন্যবাদ তাকে দেওয়ার জন্য। সেই সফট ড্রিঙ্ক পান করতে দিয়ে চলে গেলে মালার এখানে সন্দেহ হয়ে যায়, তাই সেই সফট ড্রিঙ্ক সে গ্রহণ করে না। এদিকে দেখায় শর্মা ভার্মার বাকি লোকেদের মধ্যে মারামারি শুরু হয়েছে। ভার্মা এখানে বস হিসেবে কাজ করতে চাইলো, ভার্মা এখানে পার্টনারশিপ চায় এবং সে যেহেতু টাকা হাতে এসেছে আর এখানে অর্ধেক হিসা চেয়ে বসে। এখানে তাকে থামাতে গেলে শর্মা বলে কোনো ব্যাপার না, নিজেদের মধ্যে মামলা তারা ঠিকই ম্যানেজ করে নেবে বলে শর্মা বলে যে ভার্মাকে যত টাকা লাগবে সে তা নিয়ে নিতে পারে। সেই টাকা নিতে গেলেই তাদের দুজনের মধ্যে বেধড়ক মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক ফাঁকেই শর্মা নিজের পকেট থেকে ছুরি বার করে ভার্মাকে খুন করে দেয়। বাইরে হতে থাকা ধস্তাধস্তি আওয়াজ, চিৎকার চেঁচামেচি মালা দেখতে এলে সে হত্যা দেখে ফেলে। লীলা দেখে সে জোরে চিৎকার করে ওঠে। দেখেই শুরু হয়ে যায় ফিল্মের সেই প্রথম দৃশ্য, গুন্ডাদের থেকে বেঁচে পালানোর চেষ্টা করছে আর গুন্ডারা তাকে ধাওয়া করছে। এদিকে দেখা আবার বর্তমানের দৃশ্যে চলে আসে মালার মধ্যে সেই কথাগুলো মনে করে জোরে চিৎকার করে ওঠে। কুমার, কন্ডাক্টর খান, রাজেশ এবং বাকি সকল সহজাত তার সাথে চিৎকার করে ওঠে। তার থেকে জানতে চাই কি হয়েছে, বলে যে সে ভয়ানক একটা স্বপ্ন দেখেছে তাই ভয় চিৎকার করে ফেলেছে, কোলের কাছে মাফু চেয়ে নেয়। ডক্টর খান্না এখানে বলতে থাকে এখানে কোল হৃদয়ের মানুষও আছে, হুট করে তার চিৎকারে যদি কারো হার্ট ফেল হয়ে যেত মুশকিল হয়ে যাবে। পরে সে এখানে কিংবদন্তি গায়ক কিশোর কুমার কাছে আবেদন করে বসে একটা গানের, সকলের মন আবার প্রফুল্লিত হয়ে যায় আগের মতো। কুমার বলতে থাকে কোনো বড় ব্যাপার না, সে গান গেয়ে দেবে, আবার নতুন গানও শোনাবে, কিন্তু একটাই কন্ডিশন, সকল সহযাত্রীকে তার সাথে সহযোগিতা করতে হবে। বলে এই কথা শুনে রাজিও হয়ে যায় তৎক্ষণাৎ। থেকে দেখায় গান শেষ হতে হতে কিশোর কুমার টিং স্পটে এখানে বাসার বাকি সকল সহযাত্রীরা তাকে ড্রপ করে দেয়। এখানে হাত নাড়িয়ে সকলকে বিদায় জানিয়ে দেয়। এদিকে দৃশ্যে দেখায় যে এরপর গাড়ির মধ্যে সহযাত্রী একটি পরিবার আসে। আবার এখানে দক্ষিণ ভারতীয় পরিবারে কর্তার গিন্নি ছাড়া তাদের একটি ছেলেও আছে। এখানে বিশাল মোটা এবং তার গায়ে কোনো জামা নেই। তার গিন্নি বাসে বসার পর ছেলেটাকে তার বাবা বলে যে সিটের তলায় ঢুকে পড়তে। ডক্টর খান্না এসে তাকে এর কারণ জানতে চাই, তা বলে তার বাবা তাকে বলেছে সিটের নিচে বসতে। কন্ডাক্টর খান্না তখন সেই লোকটার উদ্দেশ্যে বলতে থাকে বাচ্চার সাথে সে যেন এরকম ব্যবহার না করে, কোনো ট্রেন না তার নিজেদের জিনিসপত্র সিটের নিচে রাখবে। বাচ্চাটাকেও ধরে সে সিটের মধ্যেই বসিয়ে দেয়। ডাক্তার বাচ্চাটার গায়ে জামা নেই কেন তার মা বাবার থেকে জানতে চায়। সেটির মা জানায় সে তো এখনো ছোট্ট জামা তার বাবার গায়ে পড়ে আছে। মজা করে বলে ভাগ্য ভালো আমির ধুতি সে পরে বসেনি। সে 3 জনের জন্য ভাড়া চাইলে ছেলেটির মা বলতে থাকবেন কেন, তাদের তো 2 জনের ভাড়া দেবে, বাচ্চা তো এখনো ছোট আর ভাড়া দেওয়ার তো কোনো নিয়ম নেই। ডক্টর খান্না বলতে থাকে সে যদি ছোট হয়ে থাকে মা বাবার কাছে হতে পারে, কিন্তু তাদের কাছে বড় মোটা হাতির মতো ছেলের জামা যদি তার বাবা পড়তে পারে, ছোট ছেলে থাকে না, তাকে তো আর ফ্রিতে নিয়ে যেতে পারে না তারা। ছেলেটি তখন কন্ডাক্টর খান্নাকে ডেকে বলে যে বাবার কাছে টাকা চাই লাভ নেই, সব টাকা মায়ের কাছে আছে। কথা শুনে বাসের সকল লোকেরা হো হো করে হেসে ওঠে। দিকে আবার দেখানো হতে থাকে শর্মা ভার্মা আর তার লোকজনেরা যে বাসের মধ্যে যাচ্ছে তার পিছু নিয়ে নিয়েছে। বারবার বলতে থাকে কালিয়াকে গাড়িটাকে ওভারটেক করে তারা যেন এগিয়ে যায়। দেখে গাড়ির ভেতর থেকে খান্না বারবার শুনে গাড়ির হর্নের শব্দ পেতে থাকে। এবার রাজেশকে জ্বালিয়ে দেয়। লোকের হয়তো অনেক বেশি তাড়া আছে, তার মা বাবাদের বিয়েতে যাওয়ার আছে, যেন তাকে যাওয়ার জন্য পথ ছেড়ে দেয়। হঠাৎই খেয়াল করে যে মা মেয়ের জুটি ছিল সেই মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সেও তখন মেয়েটার সাথে সামান্য ফ্লার্ট করার জন্য শুনলাম জনি এই সফর তার কেমন লাগছে যাবতীয় জিজ্ঞেস করতে থাকে। তার মা জেগে গিয়ে কন্ডাক্টরকে ধাক্কা মারে না, অন্য লোকের সাথে কথা বলে বলতে থাকে যে সফর করছে সে যেন ভালো সুন্দর দৃশ্য দেখতে দেখতে যায়, তাই সে যেন বাইরের দিকে তাকা। দেখে দেখা
দেখায় শর্মা ভার্মার লোকের বাকি গুন্ডাগুলো সেই বাসটাকে ওভারটেক করতে গিয়ে তার জানলার সামনেই চলে আসে এবং তারা তাকে হাই করে দেয় যে তারা তার পেছনেই আছে, ফলো করছে। দৃশ্যটা দেখে ভয় পেয়ে যায়। এদিকে দৃশ্যে দেখায় যে মাঝবয়সী মহিলা এখানে যোগিনী এরকম কিছু বলে, তার উপর ঈশ্বরের ভর হয়। কথাগুলো বলতে থাকে তার নাম এখানে কাশী, তাকে কাশিমা বলে ডাকে। এটাও বলে তার মধ্যে নাকি মা কালীর অবস্থান হয়। চালারা মিলে তাকে তুলে দেওয়ার জন্য এবং খান্না তাকে দেখেছে অনেকবার ডেলি প্যাসেঞ্জারই করে এই বাসের মধ্যে বোম্বে টু গোয়া। না বাসে উঠে এখানে কাশিমাকে জিজ্ঞেস করতে থাকে কি এবারে নতুন কোথাও যাচ্ছে নাকি আবার গোয়াতে। তোরে কাশিমা বলতে থাকে তার শ্বশুর বাড়ির তো 3 কুলে কেউ বেঁচে নেই, মাত্র এখন তার হাজবেন্ড বেঁচে আছে। সে যেহেতু কাজে গেছে, সে তার মেয়ের শ্বশুর বাড়ি গোয়াতে যাচ্ছে দেখা করতে মেয়ের সাথে। ডক্টর খান্না এখানে তার বিষয়ে অনেক কিছু জানতে বলতে থাকে যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে তো আগের বার তাকে তাড়িয়ে দিয়েছিল, তার মেয়ে আর জামাইয়ের মধ্যে কোনো সমস্যা হয়েছিল নাকি আবার ডেকে নিয়েছে। উত্তর এখানে কাশিমা বলতে থাকে ঝামেলা হয়েছিল, সে তখন গিয়েছে আর মেয়ের পরকে এবং শ্বশুরকুলকে কালীমায়ের রূপ দর্শন দিয়ে এসেছে ভয় দেখিয়ে। এদিকে চলন্ত বাসের মধ্যে সবাই মুরগির আওয়াজ শুনতে থাকে। না 2-3 বার জিনিসটাকে ইগনোর করলো, তারপর উঠে বলতে থাকে সরকারি বাস আর তার মধ্যে শুধুমাত্র সহযাত্রীরাই যেতে পারবে, কেউ যদি মুরগি লুকিয়ে আনে সেটা অ্যালাউ নয়। এর মধ্যে অন্যতম সহযাত্রী ফার্সি ভদ্রলোককে জিজ্ঞেস করলে খান ভদ্রলোক বলতে থাকে তার কাছে কোনো মুরগি নেই, একটা ডিম আছে। থেকে সেই ডিমটা বের করেও তাকে দেখে না। বলতে থাকে সে এভাবে ক্রমাগত হেসে যাচ্ছে কেন। সে ভদ্রলোক বলতে থাকে যে সে এভাবেই জন্মেছিল হাসতে হাসতে। কান্না জিজ্ঞেস করতে থাকে এভাবে কে হাসতো, তার মা না বাবা। সেই ফার্সি ভদ্রলোক কবিতার সুরে বলতে থাকে ছড়া কেটে যখন জন্মগ্রহণ করেছিল তার বাবা হাসতো এবং তার মা কাঁদতো। বাস ড্রাইভার রাজেশ জিজ্ঞেস করতে থাকে খান্নাকে যে কি আছে, সেটা কি কাঁচা না রান্না করা। না হেসে হেসে বলতে থাকে লোভী মানুষ গিয়ে রেখেছে গোটাকেও একটা মুরগি ধরতে হবে। সেই যেহেতু বাসের কন্ডাক্টর নিয়ম কানুন তার হাতে আছে, আর এই বাসে এটা কোনোভাবে অ্যালাউ নয়, লুকিয়ে রেখেছে ভদ্রভাবে সেই জন্য বার করে দেয়। কিছু এখানে না বললে না ধমক দিয়ে রাজেশকে বলতে থাকে যে বাস থামাতে। সেখানে ব্রেক কষে গাড়ি থামালে না গিয়ে পরে সেই সাউথ ইন্ডিয়ান লোকটার ওপর হাতের মধ্যে একটা ছোট্ট পানের খিলি সে তৈরি করছে। এখানে হাঁ করে থাকার জন্য খান্নার মুখের মধ্যে ঢুকে যায়। সেই এই ব্যবস্থার জন্য রাজেশকে আর সেই সাউথ ইন্ডিয়ান ভদ্রলোককে ধন্যবাদ জানায়। কি দৃশ্যে দেখায় গাড়ির মধ্যে থাকা মৌলানা সাহেব এবং পণ্ডিত মশকে নেয় যে কাশিমা বলে যে যোগিনী উঠেছে, ঝুড়িটা নড়ানড়ি করছে আর তার ভেতর থেকে মুরগির আওয়াজ আসছে। দুজন এই কথাটা কন্ডাক্টর খান্নাকে জানিয়ে দিল না চেক করতে চায়। সীমা এখানে বলতে থাকে যে এর মধ্যে মুরগি নেই, বড় ধরনের মুরগির ছোট বাচ্চা আছে, সে তার মেয়ে শ্বশুর বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। না মুরগিটাকে নিজের হাতে নিয়ে বলতে থাকে এটা যদি মুরগির বাচ্চা হয়ে থাকে তাহলে বড় মুরগি কি তার নিজের সাইজের হবে। মুরগি নট অ্যালাউড এই কথাটা বলেই গাড়ি থেকে মুরগিটাকে বাইরে ফেলে দেয়। এখন এখানে কাশিমা খুব চিৎকার করে ভয় দেখিয়ে গম্ভীর স্বরে বলতে থাকে যদি তাকে মুরগি ফেরত এনে না দেয় সে সকলকে ভস্ম করে দেবে। এবার আর বাকি সকল সহযাত্রী পেয়ে গেলে কন্ডাক্টরকে তারা বলে থেকে মাপ চেয়ে নিয়ে তার মুরগি যেন ফেরত দিয়ে না। তারা খামোখা ওপরওয়ালার রোষের সম্মুখীন হতে চায় না। দেখানো হতে থাকে খান্না আর রাজেশ মিলে এটাকে মাঠে ঘাটে জঙ্গলের মধ্যে নিয়ে ধরার চেষ্টা করতে থাকে। সেখানে মুরগির মতোই আওয়াজ করতে থাকে। এখানে পায়রাকে ডাকার মতো আহ আহ করে ডাকতে থাকে। তখন পড়ে টরে গিয়ে বনে বাঁধারে ছুটি করে তারা পৌঁছেই যায়। মুরগিটা চুপ করে বসেছিল। খান্না না দেখে মুরগির পাশে একটি বসেছিল সেটাকে হাতের মধ্যে ধরে না রাজেশকে বলতে থাকে গাড়ি স্টার্ট দেয়, সে নিয়ে আসছে মুরগি। খান্না বাসের মধ্যে উঠে গিয়ে সাপটার মধ্যে পেঁচানো না দেখেই সে কাশিমার সামনে গিয়ে বলে যে সে তার মুরগি ধরে এনেছে, এবার যেন সে আর রাগারাগি না করে। সীমার দৃশ্যটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর তাছাড়া মধ্যে থাকা বাকি সকল সহযাত্রী ভীষণভাবে চমকে উঠে ভয় পেয়ে যায়। তাদের মুখ দিয়ে আওয়াজ বেরোতে থাকে না। এটা দেখেই বলতে থাকে যে তার হাতের মধ্যে থাকা ছোট মুরগিতে এমনভাবে তাদের গলার আওয়াজ শুকিয়ে গেল সে মুরগির জায়গায় সাপ ধরে এনেছে। সে হাতের মধ্যে নিয়ে হঠাৎ করে খেয়াল করতে থাকে, দিয়ে দুবার নাড়িয়ে দেখলে তারপর সে বুঝতে পারে যে মুরগির বদলে সে সাপ ধরে এনেছে জঙ্গলের। পরে সে ভয়ের মধ্যে জোরে কেঁদে সাপটাকে হাতের ভেতরেই ছুড়ে দেয় এবং সকলে সহযাত্রী মিলে হয়ে যায় চিৎকার চেঁচামেচি। এদিক পড়া বাস তাণ্ডবে কাঁপতে থাকে। দেখে দেখে আসা একজন যে ঘুমন্ত মানুষ ছিল যে ঘুমিয়ে ঘুমিয়ে সফর করে, বাড়ির পাশে সে সাপটা দিলে সে চোখ খুলে তাকিয়ে দেখে যে এই সাপ এসেছে। ভয় পেয়ে সে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। বাস ড্রাইভার সাপ সাপ আওয়াজ শুনতে থাকে। তারা দেশবাসী তারা কখনোই এত ভীতু হতে পারে না, তাহলে তারা কোনোদিনই প্রোগ্রেস করতে পারবে না। ছোটখাটো সাপ তো সেও ভয় পায় না, পকেটে পুড়ে নিতে পারে টুক করে দেখেই। বিশেষজ্ঞদের মতো কিছু কথাবার্তা বলতে থাকে যে এর মধ্যে অনেক ভিটামিন অনেক পুষ্টি গুণমান আছে, জন্য অনেক দেশের লোকেরা এগুলোকে কেটে কুটেও খায়। সহযাত্রী সহ কন্ডাক্টর খান্না সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে, ভয় তার গায়ে পড়তে থাকে। আর রাজেশ তখনও গাড়ির ভেতর থেকে চালাতে চালাতে গাড়ি ভালো বড় মনীষীদের যোদ্ধাদের নাম নিয়ে বলতে সেই সব মনীষীদের সেই দেশের সন্তান এত বীর লোকেরা ছিল। তারপরে মাথা ঘুরিয়ে সে যখন দেখতে হাতে স্টিয়ারিং এর মধ্যেই সেই সাপ চলে এসে বসে আছে, ও ভয় কাঁপাকাঁপি শুরু করে দেয়। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোয় না। সে কাছে খান্না এসে তখনই বলতে থাকে এত বড় বড় যোদ্ধা মনীষী বীরদের কথা বলছে, সে নিজে ফুস হয়ে গেল হুট করে। কেন সেই ভিটামিনের গুলি খেয়ে সাপটাকে টুক করে ধরে নিয়ে পকেটে নিয়ে নিচ্ছে না। এদিকে দেখা যায় যে বাসের মধ্যে একজন সাপুরেও ছিল। এটাই সাপটাকে ধরে নিয়ে সকলকে উদ্ধার করে। একটু মজা করে কন্ডাক্টর আর বাস ড্রাইভারকে বল
দেবতাকে কি তাদের গায়ে ছেড়ে দেবে যাতে একটা করে তাদের চুম্বন করে দেয়? যদি ভয় পেয়ে বলে না নিয়ে যেতে, যাত্রীরা সকলে শান্ত হয়ে বসতে গেলে তখন মজা করে আবার মাটিতে সাপ এই কথাটা বলে আবার হই হই করে ওঠে, আবার হেসে সকলকে ঠান্ডা করিয়ে দেয়। কোনো হঠাৎ করে কাশিমা আবার এখানটাকে থামিয়ে বলতে থাকে যে সবকিছু হলো, এত কিছু হলো, মুরগি ফেরত হলো না, এক্ষুনি তাকে মুরগি ফেরত এনে দিতে। এখানে হেসে বলতে থাকে 5 টাকার মুরগির জায়গায় 500 টাকার বড় জঙ্গলে সাপ এনে দিল ভালো লাগে জন্যই এখানে বাস যাত্রীদের এত কিছু হলো। আর আগের মাথায় বলতে থাকে সে যদি তাকে মুরগি না এনে দেয় সে তাকে অভিশাপ দিয়ে দেবে, জন্মে সে যেন মুরগি হয় আর সেই তাকে কেটে খাবে। এখানে মজা করে বলতে থাকে যে সে জ্যোতিষীকে দেখিয়ে এসে জ্যোতিষী বলেছিল যে পরের জন্মে সে নাকি কুকুর হবে, এবার যদি মনে হয় সে কুকুর কেটে খেতে পারবে সে যেন তো তাই করে নেয়। শুনে বাসের যাত্রীরা খুব হাহা করে হেসে ওঠে। দেখায় মিস্টার শর্মা কালিয়াকে বুঝিয়ে দিকটা দিচ্ছে, এটা নিয়ে সে যেন মধ্যে উঠে যায় আর মালাকে যেন শেষ করে দেয়, কারণ সে তাদের খুন করতে দেখে নিয়েছে। বন্দুকের মধ্যে 2টো বুলেটই আছে। তাড়াতাড়ি সদ্ব্যবহার করে সেরে গাড়ি থেকে নেমে আসবে, তারা তাদের গাড়ি করে এসে বাসের পেছনে থাকবে। এরপরে দেখায় কালিয়া বলে ব্যক্তিটি বাসের মধ্যে উঠে পড়েছে। বাসের মধ্যে উঠে এসে হাঁ করে তাকিয়ে দেখতে পেয়ে যায় মালা কোথায় বল। কিছুক্ষণ বাদে তাকে খেয়াল করে দেখে চমকে ওঠে, ঈশ্বরে মুখ দিয়ে মা বলে ওঠে। এদিকে দেখানো হতে থাকে বাবা মা বসে ভীষণভাবে চিন্তা করছে। মা বলতে থাকছে আজকালকার বাচ্চাদের কি হয়েছে কে জানে, একটু বকাবকি করে দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, ঘর থেকে চলে যায়। ওদের মনের মধ্যে যে কিভাবে ছুরি চলে সেগুলো তারা মা বাবা না হওয়া পর্যন্ত বুঝবে না। আর বাবা ওখানে মালার মাকে শান্ত করার চেষ্টা করতে থাকে, মনে কষ্টে চেপে। মা আবার বলতে থাকে যে মেয়েটাকে পাত্রদের বাড়ির লোকজন আর পাত্র দেখতে আস, তাদের সামনে কি জবাব দেবে সে বুঝতে পারছে না। এই কথা বলতে বলতে সেখানে আর বাবার বন্ধু আর তার স্ত্রী চলে আসে। এবারে ছেলের সঙ্গেই মালার বিয়ে ঠিক হয়েছে। আর বাবা প্রথমে দেখেই তার বন্ধুকে জিজ্ঞেস করে বসে যে তাদের জামাইকে তারা সাথে কেন আনেনি। ওটা মজা করে বলতে থাকে আগে তার ছেলে জামাই হওয়ার আগে তার বন্ধু আগে তাকে আদর আপ্যায়ন একটু করুক, ঘরে বসাক, জল পানি খাওয়াক কিছু। মানে 4 জন মিলে হবু বেয়ানের মতো মজা করে কথা বলতে থাকে। মা এখানে মালার মাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই তাদের হবু বৌমাকে তারা দেখতে পাবে। মা বলে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। বাবা তখন ম্যানেজ করে বলতে থাকবে যে মালা তার যে একজন বান্ধবী আছে সে 2 বছর বাদ থেকে ফিরেছে, তাই তার সাথে অ্যাটেন্ড করার জন্য বন্ধুরা মিলের জন্য সেই মেয়েটার বাড়িতে গেছে। বাবা তখন বলতে থাকে মালার বাবাকে এরকম একটা কোইন্সিডেন্স তাদের সাথেও হয়েছে। ছেলের যে বন্ধু আছে সে আমেরিকা থেকে বছর বাদে ফিরছে এবং সেও তাকে তার বাড়িতে নিয়ে গেছে বন্ধুদের সাথে মজা করার জন্য। মালার বাবা এখানে ছবি দেখাতে চাইলে পাত্রের বাবা ছেলেটির ছবি দেখিয়ে দেয় এবং এখানেই বোঝা যায় ছেলেটি প্রথম থেকে মালাকে ফলো করে যাচ্ছে আর মা বাবা তার জন্য করেছে পাত্রস্থ করবে বলে। বাবা আসলে তার বন্ধুকে এই ছবি দিয়ে পাত্রকে দেখিয়ে দিয়েছিল। এই প্রথমবার পাত্রের ছবি তারা নিজেরাও দেখলো। পাত্রের নাম এখানে রবি। এবার রবি থেকে যেহেতু মালাকে চিনত যে সে তার ফিয়ন্সে, সে তাকে এভাবে অনুসরণ করতো, প্রোটেক্ট করার চেষ্টা করছে। দেখানো হতে থাকে রবি বলে ছেলে ঠিক নিয়ে গাড়ির পেছনে অনুসরণ করতে করতে ঠিক করে গাড়ির সামনে চলে আসে এবং এক ফাঁকা জায়গায় দাঁড়িয়েও সেই বাসের মধ্যে উঠে পড়ে। এইদিকে বাসের মধ্যে উঠে আর মালা দুজনের পজিশনই দেখে নেয়। মালা তাকে দেখে একটু বিরক্ত হয়, মনে মনে ভাবতে থাকে সব সমস্যা একদিনই কেন তার ঘাড়ে এসে পড়ছে। স্বভাবত এবং সাধারণত রবিকে এভাবে অদ্ভুতভাবে আচরণ করতে দেখে মালাকে দেখছে সকল সহযাত্রী তাদের দিকে মনোযোগ দেয়। এখানে নিজের পা দিয়ে মালার পায়ে ধাক্কা মারতে থাকে, ধাক্কা দিয়ে পা সরিয়ে দেওয়ার পর বলে এটা কি ধরনের অসভ্যতা, আমরা একটু নিজের পা দেখে সামনে রাখে। রবি বলে পা তো তার দেহকে সামলায়, সে নিজের পাকে কি করে সামলাবে। এখনই সেখানে খান্না চলে আসে আর জিজ্ঞেস করতে থাকে যে সে কোথায় যাবে। বলে একদম শেষ স্টপেজে। বিষয়টা বুঝতে পারে যে মালাকে দেখেই বেশিরভাগ লোক এরকম করছে। বলতে থাকছে যে তাদের জার্নি হয়তো বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে দিন দিন। তোর রবি এখানে বলতে থাকে সে জানতে চায় যে অজানা জার্নির গন্তব্যটা আসলে ঠিক কোথায় গিয়ে থামছে। না রবির মুখের এই সমস্ত কথাগুলো শুনে একজন নাম করা শায়েরের নাম ধরে বলতে শায়েরি পরে করে নেবে, আগে ভাড়াটা যেন কেটে নেয়। খান্না টাকা পেয়ে ভাড়া কেটে ফেরত দিতে গেলে বাকিটা বলে কিপ দ্য চেঞ্জ। হেসে বলে সে কোনো হোটেলের বয় না এখানে, আর যদি টাকা বেশি হয়ে থাকে যখন তারা বাস থামাবে কোনো ধাবাতে সে যেন সেখানে এই টাকা দিয়ে কিছু খাবার দাবার খেয়ে নিজের লাঞ্চ কমপ্লিট করে নেয়। কথাগুলো শুনে বাসের সকল সহযাত্রীরা হেসে ওঠে। এদিকে দেখায় বাসের মধ্যে বসে থাকা মৌলানা সাহেব আর পণ্ডিত মশাই আর রবিকে নিয়ে দুজনের কথা বলতে থাকছে। মৌলানা সাহেব জিজ্ঞেস করে মালাকে দেখে পণ্ডিত মশাই কি ভাবছে। পণ্ডিত মশাই বলতে থাকে পরস্ত্রীকে সে বউ মেয়ের চোখেই দেখে। মৌলানা সাহেব বলতে থাকে এটাই হয়, যখন বয়স হয়ে যায় স্বাদ না পেলে সব তখন খারাপই হয়, তা আঙুর ফল টোকে যায়। রবির বাসে ওঠা থেকে মালা আর রবির মধ্যে কথোপকথন হাতে পায়ে যা চলেছে যা হয়েছে তো তারা ডিটেলে বলতে থাকে। এদিকে দেখায় রবি মালার দিকে তাকাতে থাকে আর হাতে থাকা আয়নার মধ্যে এখানে কালিয়ার রিফ্লেকশন দেখতে পায়। সে দেখতে পায় হাতে একটা কাগজ ধরে আর তার হাতের মধ্যে একটা রিভলভারও আছে। এখানে রবি বুঝতেই পারে তার পেছনে শুধুমাত্র তারা ধাওয়া করছে, প্রাণে মেরে ফেলার চেষ্টাও করছে। সামান্য মাথা ঘুরিয়ে এখানে রবি
দেখতে পায় কালিয়ার হাতের মধ্যে সত্যি বড় একটা রিভলভার সে ধরে রেখেছে। ওই পরিস্থিতি সামলানোর জন্য সে জোরে উঠে গান গিয়ে নাচতে থাকে। সাথে বাস ড্রাইভার, কন্ডাক্টর এবং সহযাত্রীরা সাথ দেয়। যাত্রা ভীষণভাবে উপভোগ করতে থাকে। গানের ফাঁকে একবার নাচতে নাচতে ডাক্তার খান্নাকে নিয়ে এখানে রবি কালিয়ার কাছাকাছি এসে নিয়ে শুয়ে পড়ে যাত্রীদের পায়ের ওপর। নিয়ে কালিয়ার হাত থেকে সেই রিভলভারটা পড়ে যায়। আসলে রবির প্ল্যানই ছিল। এদিকে দেখা এসবের মাঝখানে কালিয়া আবার সেই রিভলভারটা মাটিতে পড়ে যাওয়া তুলে নিতে সক্ষম হয়। এদিকে কন্ডাক্টর খান্না আবার সুযোগ বুঝে মেয়ের জুটির মধ্যে মেয়েটাকে ধরে বলতে থাকে কেমন লাগলো গানটা। হেসে কিছু বলতে গেলে মাটা তখন তাকে টেনে হেঁচকে বলে কি জিজ্ঞেস করছে, সাহস থাকলে তাকে প্রশ্ন করতে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন ভয় পেয়ে ড্রাইভারকে বলতে থাকে যে গাড়ি থামাতে কন্ডাক্টর বাইরে পড়ে গেছে। এদিকে ড্রাইভার রাজেশ বলতে থাকে অনেকবার কাজ করেছে, এরকম অনেকবার পড়েছে, সে আবার দৌড়ে দৌড়ে উঠে পড়বে। এরকমই দৃশ্য দেখানো হতে থাকে। কন্ডাক্টর না আবার বাসের পেছনে দৌড়তে থাকছে এবং দৌড়ে দৌড়েই সে হাঁপিয়ে উঠে পড়ে আবার বাসের মধ্যে। এরপর কন্ডাক্টর খান্না হাঁপিয়ে ডান দিকে বসে থাকা সেই চোর সহযাত্রীর কাছে বলতে থাকে তার বেলগাঁওয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন সে গোয়ায় যেতে চায় না। ঠিক করে হেসে বলে হ্যাঁ বুঝতে পারছে কেন এগুলো হচ্ছে। এর মধ্যে হুট করে সুন্দর নতুন উঠে এলে সবার মন এবং গন্তব্য পাল্টেই যায়। মানে এক দৃশ্য ব্যবসায়ী লোক তার ছেলের সাথে থেকে বের করে কিছু পকোড়া খেতে শুরু করে। এই দৃশ্যটা এখানে সেই দক্ষিণ ভারতীয় ফ্যামিলি ওটা ছোট ছেলেটা দেখে নেয় আর তার বাবাকে বারবার বলতে থাকে সে পকোড়া খাবে। বাবাটা এখানে পাত্তা না দেওয়ায় ছেলেটা এখানে কলার ধরে রীতিমতো টানাটানি করে মারামারি করতে থাকে। বাটার রাগের মাথায় এখানে তাকে দু চারটে চড়থাপ্পড় মেরে দেয়। বাচ্চাটির মা এখানে বাচ্চাটিকে শান্ত করে বসিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। কোনোভাবেই সে কথা শুনতে থাকে না। পকোড়া খাবে এটাই জোরে জোরে বারবার বলে চিৎকার করতে থাকে। তাকে যেই ব্যক্তিটি একে নিয়ে পকোড়া খাচ্ছিল কোনো রকমে তাড়াতাড়ি শেষ করতে হয় নিজের মুখের মধ্যে শালপাতা গুঁজে দেয়। তাড়াতাড়ি করে শালপাতা ফেলে দিয়ে টুপি দিয়ে নিজের মুখ লোকানোর চেষ্টা করতে থাকে। শেষে আর কিছু না পেরে তখন কন্ডাক্টর খান্না এসে নিজের রুমাল বার করে বাচ্চাটার মুখ শক্ত করে বেঁধে দেয়। বাচ্চাটির মা বারবার না করতে থাকে। সে একটু বায়না করছে ঠিকই, কিন্তু সে তাকে থামিয়ে দেবে। বাচ্চাটির বাবা বলতে থাকে এই সকলের সামনে তার পজিশন নষ্ট হচ্ছে, প্রেস্টিজ খারাপ হচ্ছে তার ছেলের জন্য। বেঁধে দিয়ে এখানে কন্ডাক্টর খান্না ঠিক কাজই করেছে। দিকে দেখা এরপর বাসের মধ্যে সহযাত্রীদের মধ্যে একজন নতুন সৈন্য ওঠে। ব্যক্তিটি এতক্ষণ পকোড়া খাচ্ছিল। সে সৈন্যকে জিজ্ঞেস করে বসে যে তার ঠিক কোথায় হয়েছে। উত্তরে সৈন্য জানায় যে পাঠানকোটে। তিনি বলতে থাকে সেখানে তো খুব ঠান্ডা পড়ে, নিশ্চয় বলতে থাকে সে কি সেখানে গিয়ে কখনো থেকেছে। ব্যক্তিটি বলতে থাকে না কোনোভাবে না, কিন্তু ছোটবেলায় বইতে পড়েছিল ওখানে বরফ পড়ে আর খুব ঠান্ডা লাগে। ইন্ডিয়ান ব্যক্তিটি এখানে হেসে হেসে বলতে থাকে যে ছোটবেলায় সে পড়েছিল আর বুড়ো বয়সে এখানে গাড়ির মধ্যে বসে পাঠানকোটে ঠান্ডা অনুভব করছে, অদ্ভুত জিনিস। একে পাশাপাশি সৈন্যর পাশে রানা সাহেব আর পণ্ডিত মশাই বসে থাকায় পণ্ডিত মশাই জিজ্ঞেস করে বসে ওকে যে এরকম কি কোনো উপায় নেই যে দুনিয়ার মধ্যে শান্তি ঝামেলা দেশের মধ্যে রেশারেশি থামানো যায়। ইন্ডিয়ান ব্যক্তি এর মাঝখানেও আবার এসে বলতে থাকে কিছু ঠান্ডাই হয়েছে, তাহলে এই গুলি বন্দুক এই কামিজ তো দেশ ভাগ বাটো আর তো জনসংখ্যা এগুলো ঠিকঠাক হবে কি করে। মশাই আবার বলতে থাকে ভারতীয় পরিবারের মুখেও এখানে পণ্ডিত আর সেও এখানে পুরোহিত, তাদের দুজনের বুদ্ধির মধ্যে অন্তর আছে। শুধু সৈন্য সাহেবের থেকে জানতে চেয়েছিল ভালো কথা, দুনিয়ার মধ্যে যদি অশান্তি ঝামেলা কমানো যায়। সাউথ ইন্ডিয়ান ব্যক্তি রেগে রেগে বলতে থাকে পুরোহিত একজন পুরোহিতকে অপমান করে দেশ ধর্ম জাতি বংশ সব জাত সবকিছু অপমান করলো, শুধু একা তাকে অপমান করেনি। ডান দিকে থাকা সেই পকোড়া খাওয়া ব্যক্তি বলতে থাকে পুরোহিত মশাই তো এখানে খুব সহজ একটা প্রশ্নই করেছে, সে এখানে মূর্খের মতন করে কেন লড়াইটাকে বাড়াচ্ছে। দক্ষিণ ভারতীয় লোকটা আরো বেশি রেগে যায়। এখানে তাকে অভিশাপ দিয়ে তার ফ্যামিলি তার বংশ 14 পুরুষকে সকলকে মূর্খ বলতে থাকে, মহামূর্খ বলতে থাকে। এখানে অখণ্ড মূর্খ মহাসম্মেলনের সভাপতি ভাবেই দু তরফে ঝামেলা লেগে যায় এবং বাসের লোকেরা আবার তাদের সামলানোর চেষ্টা করে। খান্না এসেও দু এক ঘা মার খায়, কিন্তু সে সামলানোর চেষ্টা করতে থাকে। ভাবে ঝামেলা বাড়তে বাড়তে বাসের সকল সহযাত্রীদের মধ্যে এখানে মারামারি শুরু হয়ে যায়। বাসের ভেতরে তাদের সাথে থাকা ডিম পচা ফল সবজি ছোড়াছুড়ি করে মারামারি করতে থাকে। ফাঁকের মধ্যে ড্রাইভার আর কন্ডাক্টর দুজন থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে বলতে থাকে কোনো থার্ড পার্টি এসে এদের সামলাচ্ছে, ততক্ষণ তারা এরা থামবে না। বলতে থাকে সে কার্ড এনেছে, তারা কার্ড খেলতে পারে। রান্না বলতে থাকে তাদের কাছে তো টাকা নেই, কি দিয়ে বেট করবে। যাত্রীদের থেকে যে ডিম সবজি ফল পেয়েছে সেগুলোই আজকে তাদের কামাই, এগুলো দিয়ে তারা এখানে গেম খেলবে কার্ডের। দেখানো হতে থাকে বাসের মধ্যে এই ভিড় দেওয়ার সুযোগ নিয়ে যে রিভলভার বার করে ওনার একটা হাত ধরে আর রিভলভারটা ঠেকায় রবির মাথায়। এখানে মালাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রবি তাকে মেয়ে থেকে নামিয়ে দেয় আর সেই বন্দুকটা নিয়ে তার হাতে দিয়ে দেয়। মালা তাকে ধন্যবাদ জানায়। দিয়ে বলে ব্যক্তিটি এখানে দেখায় যে গাড়ির নিচে ঢুকে যাবে, গাড়ির মধ্যে সে নিচে কিছু একটা অঘটন ঘটিয়ে রাখে। আবার দেখানো হতে থাকে একজন কনস্টেবল একটা চোরকে নিয়ে দিকে আসতে থাকলে পুলিশ দেখে সকল সহযাত্রী আবার শান্ত হয়ে যায়। আর খান্না কথা বলতে থাকে যে কি করে হঠাৎ করে এরা থেমে গেল। খান্না তাকিয়ে দেখে যে পুলিশ এসে গেছে, কিভাবে সকলে চুপ করে গেছে। গাড়ি চলতে শুরু করলে কালিয়া একটি গাছের পেছন থেকে গাড়ির দিকে একবার খেয়াল করে দেখে নেয়। দিকে আবার কন্ডাক্টর খান্না কনস্টেবলের কাছে ভাড়া চাইতে কনস্টেবল নিজের পকেটের মানিব্যাগ খুঁজে পায় না। সেই মানিব্যাগটা বার করে দিলে কনস্টেবল নিয়ে তার মাথার মধ্যে দুম করে একটা বাড়ি মেরে বলে তো লজ্জা করে না, তার কোনো ভয় নেই যে সে জেলে যাচ্ছে। ওটা
এখানে গর্ব সহকারে বলতে থাকে যে চুরির শাস্তি এবং মৃত্যুর শাস্তি এরপর আর কি হতে পারে। কন্ডাক্টর খান্না এখানে হেসে বলতে থাকে অন্তত তাকে এটা বলে দিক যে পুলিশের পকেট সে মারলো কি করে। বলতে থাকে গাড়িতে ওঠার সময় কনস্টেবল যখন তার পকেট থেকে নসির ডিবে বার করে নাকে নসি নিচ্ছে সে তার কাজটা সেরে ফেলেছে। কনস্টেবল তখন হাই হাই করে বলতে থাকে যে 20 বছরের সার্ভিস নসি ডিবেটা প্রথমবার তাকে ধোকা দিয়েছে। ডক্টর খান্না বলতে থাকে যে সবসময় দেখে এসেছে আর জেনে এসেছে পুলিশ এখানে অপরাধীদের শুধরোয়, কিন্তু এখানে প্রথম জিনিসটা উল্টো হলো। কনস্টেবল তখন বাসের মধ্যে দাঁড়িয়ে সেই ডিবেটা ফেলে দিয়ে বলতে থাকে আজ থেকে আমি এটা ছেড়ে দিলাম। ওর মধ্যে নসি ছড়িয়ে যাওয়ার জন্য সকলে হাঁচি দিতে থাকে, ছোটখাটো একটা ক্যাওয়াজ তৈরি হয়ে যায়। দেখায় বাস থামলে কনস্টেবল আর চোর নেমে যাওয়ার পর ডক্টর খান্না এখানে চোরকে বলতে থাকে যেন সামলে পুলিশকে তার স্টেশনে নিয়ে যাবে। এখানে জোরে ধমক দিল, বলতে থাকে না কনস্টেবলকে বলেছে যেন চোরকে সে ঠিক মতো থানায় নিয়ে গিয়ে পুরো দেয়। দিকে দেখা গাড়ির মধ্যে মালা হুট করে হাঁচি দিবার হাত থেকে তার পার্সটা পড়ে যায়। চারিপাশে যতজন ছেলে আসে তাকে ছেঁকে দিয়ে পার্স তুলে দিয়ে জেন্টলম্যান সাজার চেষ্টা করে। রবি ব্যাপারটা খেয়াল করে না এবং তাড়াতাড়ি করে পার্সটা তুলে নেয়। পাশে থাকা চোরটাকে ইশারা করে চোখ দিয়ে বলে দেয় যে সে বুঝে গেছে যে সে চোর। পার্সটা মালাকে ফিরিয়ে দিয়ে এসে বলতে থাকে চলাচল করলে সাবধান থাকা খুবই দরকারি। এখানে তাকে আবার ধন্যবাদ জানায়। এদিকে আবার দেখানো হতে থাকে পণ্ডিত আর মৌলানার পাশে বক্সার জানরাগড়া বসেছে। চেলার গায়ে ঘুমিয়ে পড়ে তাদের দুজনের গায়ে পা তুলে মশাই বলতে থাকে এমন ভাবে সে এখানে শুয়ে পড়ে তাকে কিনে নিয়ে সে প্রাইভেট করে নিয়ে যাচ্ছে। সাহেব এই কথাটা সেই বক্সারের চেলাকে উল্টে বলতে থাকে তার ওখানে ওস্তাদ ঘুমোচ্ছে, নেওয়া প্রয়োজন, কারণ গোয়ায় গিয়ে তাকে ফাইট করতে হবে। তাকে বিরক্ত না করে, ওস্তাদ উঠে পড়লে তাকে যদি পেটায় সে কিছুই করতে পারবে না। সে বলতে থাকে যে এটা দোস্ত এখানে ডক্টর খান্নার সমানভাবে ভাড়া দিয়ে যাচ্ছে, সুযোগ সুবিধা দেখার এখানে তো কন্ডাক্টরেরই সেই কিছুক্ষণ আগে নিয়ম কানুন কথা বলেছে। মৌলানা সব এই জিনিসে সায় দিলে এই সমস্ত কথাগুলো সে নিজের মুখ ঢাকতে থাকে। বাকিরা এটাও বলতে থাকে যে যখন একবার এই বক্সার তাকে ধমক দিয়েছিল আজ গুটিয়ে পালিয়ে গেছিল। এদিকে মামের জুটি এখানে কন্ডাক্টর খান্নাকে উস্কে দিয়ে বলতে থাকে বলে কে কি বলছে তার কি প্রশংসা করছে শুনতে পেয়েছে, অপুরুষে একটা কাপুরুষ। এখানে মেয়েটিকে দেখে বলতে থাকে সে হয়তো পর্যন্ত বাসের বাইরে সমস্ত পুরুষ মানুষকে দেখে বাসের পুরুষ মানুষকে দেখে সে হয়তো জানে না যে সে কত দম রাখে ভেতরে। নিজের মনে ভয় পেয়ে বলে চেলা তার ওস্তাদের বডি মাসাজ দিতে থাকে। তা তুলে পেছনে সরাতে গেলে চেলার পাশে বসে থাকুন ব্যক্তির মাথায় সেই বড় হাতটা লাগলে সে মুখে ওঠে, তারপর কেঁপে কেঁপে বেহুশ হয়ে যায়। কন্ডাক্টর খান্না নিজের বুকের মধ্যে বলেন ওস্তাদের চেলাকে বলতে থাকে যে 3-3টে সিট নিয়ে হাত পা ছড়িয়ে পার হলে তাকে প্রাইভেট কারে যাওয়া সকল সহযাত্রী সমানভাবে ভাড়া দিয়ে প্রাইভেসির কথাও খেয়াল রাখা তাদের উচিত। এখানে বারবার বলতে থাকে যে ওস্তাদ বিশ্রাম নিয়ে ম্যাচ আছে তাই চুপ করে যেতে, যদি সে মার না খেতে চান না। তবু কথা না শুনলে ওস্তাদ জান রাগড়া হঠাৎ করে উঠে পড়ে ঘুম থেকে। বলতে থাকে তার ঘুমকে ভাঙালো তার গায়েকে হাত দিয়েছে। এটা বলে দিলে যে কন্ডাক্টর খান্না করে খান্নাকে বলতে যে কি তার হাতে কি মার খাওয়ার শখ হয়ে পিঁপড়ে হয়ে সে হাতির সাথে লড়াই করবে। তার খান্না এখানে ভয় তো পেতে থাকে, কিন্তু যেতে গেলেই মামের জুটিকে দেখে নেয় যারা তাকে করার জন্য উস্কাতে থাকে। বুকের মধ্যে নিঃশ্বাস টেনে বক্সারের গালে চুমু খেয়ে বলতে থাকে শান্ত হতে প্রথম আনছে সে ছোট পিঁপড়ের মতো আর সে হাতির মতো তার সাথে লড়াই করে জিততে পারবে না, কিন্তু একটা সরকারি বাস, এটা তো কোনো প্রাইভেট কার না। রাগলা তখন পেটের মধ্যে একটা ঘুষি মেরে খান্নাকে মেয়ের ওপর ফেলে দিল। এখানে সেই মায়ের হাত ধরে টেনে টেনে বলতে থাকে তার হাত ধরে রেখেছে সে যেন তাকে ছেড়ে দেয়, সে যেন তাকে ছেড়ে দেয় বারবার। মহিলাটা বলতে থাকে সে তাকে ধরে রাখেনি, সে উল্টে তার হাত ধরে রেখে ভয় পেয়ে কোনোভাবে এগিয়ে যাচ্ছেন। খান্না সেই মহিলার মুখে হাত দিয়ে চেপে বলতে থাকে স্যারের উদ্দেশ্যে ভালো হয়েছে সে এখানে বাসের মধ্যে তাকে মেরে। মহিলাটার দিকে তাকিয়ে বলতে থাকে বাসের বাইরে মারলেই বা সে কি করেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খান্না মার খেত কিছু করে। বক্সার জানরাগরা জোরে ধমকে বাস ড্রাইভার রাজেশকে বলে যে গাড়ি থামাতে, উনি তারা ফয়সলা করে নেবে যে কি আসলে ঠিক। মানে রীতিমতো মাটি থেকে তুলে নিয়ে খান্না বাসের বাইরে নিয়ে যেতে থাকে। তার পেছন পেছন বাসের সহযাত্রীরাও নেমে পড়ে। ড্রাইভার রাজেশ দেখে যে তার বন্ধু খান্নাকে প্রাণে বাঁচাতে হবে। এখানে বক্সিং গ্লাভস এর মধ্যে বড় পাথর ভরে দেয়। কিছুক্ষণ হলেও তার বন্ধু খান্না মাঠের মধ্যে টিকে যায়। দেখায় বাসের সহযাত্রীরা দুদলে ভাগ হয়ে যায়। বক্সার জানরাগড়াকে সমর্থন করে আর অন্যজন বাস কন্ডাক্টর খান্নাকে। কন্ডাক্টরকে সমর্থনকারী ব্যক্তিরা তার জামা খুলতে প্রথমে রাজি হয় না, যে সেটা চায় না। স্যারের কাছে গিয়েও বলে যে সে তারা গোয়াতে গিয়ে মারামারি করলে হয় না, এখন চোট লেগে যেতে পারে। পরও কেউ কথা শোনেন। এখানে দুজন বক্সার মুখোমুখি হয়ে জানরাগড়া এখানে মাসেল মুভ করিয়ে দেখায় চেষ্টা দেখে কন্ডাক্টর খান্না এখানে তার পেট ভুঁড়ি মুভ করিয়ে দেখায়, তাতে সবাই হাসে। জানরাগড়া রাগের মাথা তার পেটে একটা ঘুষি মেরে এখানে কন্ডাক্টর খান্নার প্রায় দম বেরিয়ে যায়। এদিকে আবার দেখানো হতে থাকে যে এর মধ্যে একজন জুয়ারি ছিল যে বেটিং করে, লোকের থেকে টাকা নিয়ে সহজত বেটিং এর কাজ শুরু করে দেয়। বেশিরভাগ লোকই এখানে বক্সার জানরাগড়ার উপরেই টাকা লাগায়। কন্ডাক্টর খান্নার সাপোর্টার এবং ড্রাইভার রাজে এটার মধ্যে হাত দিয়ে তার মাথায় গা হাত পায়ে বুলি করে তার দম ফেরানোর চেষ্টা করে, কারণ একটা ঘুষিতেই তার দম আটকে গেছে। এদিকে তখনই সেখানে জন্য রবি নেমে পড়ে এবং দু তরফে পরিচয় করিয়ে দেয়। মাঠে নামার জন্য শুরু হতেই যাবে, তখন শেষে পরিচয় করিয়ে হাত তুলতে গেলে খান্নার হাতে থাকা গ্লাভস উঠে গিয়ে আকাশের মধ্যে দুম করে এসে পরে হচ্ছে জানরাগড়ার মাথায়, সেখানে পরেই বেহুশ হয়ে যায়। রবি কাউন্টডাউন করে 1 থেকে 10, কিন্তু তার মধ্যেও সে উঠে বসতে পারে না, অর্থাৎ এখানে সে হেরে যায়। সেখানে কোনো রকমে তাকে সামলে তার হুঁশ ফিরিয়ে আনে, তার নিঃশ্বাস চালায়। মিটিং এর লোকটা এসে খান্নাকে বলতে থাকে তার জন্য
কারণে তার ভালো রোজগার হয়ে গেছে, 500-র উপর সে টাকা কামিয়ে নিয়েছে। তখন রাগ করে বলতে থাকে যে যাত্রীদের সে কোনোভাবেই এভাবে লুটতে দেবে না, শিখুন্ডি বানিয়ে মাঝখান থেকে সে টাকা লুটছে। কিন্তু রাজেশকে টাকা ফেরত দিয়ে বলতে থাকে সমস্ত সহযাত্রীদের যেন টাকা তারা ফিরিয়ে দেয়। এবার রাজেশ এখানে বলতে থাকে ওরালা মুখ তুলে চাইলে গাধাও বীরপুরুষ হয়ে যায়। এবার বাসে ফিরে যাওয়ার পর তার এখানে সেই চালাকে বলতে থাকে ভুল হয়ে গেছে, সেরকম মারামারি কোনোভাবেই কাটতে চায়, থেকেও ক্ষমা চাইছে, তার ওস্তাদের থেকেও ক্ষমা চাইছে। একটা কুকুরেরই তো দিন আসে। বলে হ্যাঁ ভাগ্য ভালো, ওস্তাদ বেহুশ হয়ে গেছে, তার হাড় সব ভেঙে দিত। আজকের দিনটা হুট করে ভুল করে হলো, কৃপা দৃষ্টি দিয়ে দিয়েছে তার জন্য। ডক্টর খান্নার হয়ে গেছে। ডক্টর খান্না এখানে আবার সরি বলে আর বলে একটু জল টল এলে লোকটাকে জাগাতে তাদের বাস ছাড়তে হবে। ওটা কাঁদতে কাঁদতে বলে আমার কাছে তো কিছু নেই, তাই সে চোখের জল দিয়ে নিজে ওস্তাদ জান রাখনার মুখে দেয়। জেগে ওঠার পর বলতে থাকে যে জিতে যাওয়ার পরও একটা মানুষকে সে প্রথমবার চাইতে দেখলো, কত ভালো বড় মনের মানুষ। ওস্তাদ এখানে এত বড় একজন দেশের চ্যাম্পিয়ন হয়েও নাক কাটিয়ে দিল তার প্রথমবার। দিকে দেখায় গাড়ি যখন এসেছে বাইরে, আমরা তখন কালিয়া থেকে জানতে চাই কি হয়েছে। জানে দেয় রবি এখনো তাদের পেছু নিয়ে আছে, বারবার মালাকে প্রোটেক্ট করে যাচ্ছে। ওদের হাতাপাই হয়েছে, তাদের বন্দুকও সে ফেলে দিয়েছিল। সে গাড়ি থেকে চলে আসার আগেও গাড়ির মধ্যে বড় গন্ডগোল করেই এসেছে। রাস্তার মধ্যে এখানে গাড়ি থেমে যাবে, দেখায় গাড়ি হঠাৎ করে থেমে গেছে। আন্না এখানে যেহেতু জিতে এসেছে, তা সেহেতু আমের জুটির সামনে মেয়েটাকে শো অফ করে নিজের বডি দেখাচ্ছে। এর বশবর্তী হয়ে দুম করে একটা ঘুষি লোহার রডের মধ্যে মেরে দেয়, পরে হাত ব্যথায় কুকিয়ে ওঠে। এটা এখানে কন্ডাক্টরের হাত ধরতে গেলে মাটা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কন্ডাক্টরকে একটা ধমক দেয়। এখানে রাজেশের থেকে জিজ্ঞেস করে হঠাৎ করে সে গাড়ি থামিয়ে দিল। রাজেশ বলতে থাকে গাড়িতে হয়তো কোনো গন্ডগোল হয়েছে, এমনি থেকেই থেমে গেছে নিজে থেকে। দুজনেই এখানে বাসের দুদিক থেকে নেমে পড়ে চেক করার জন্য। দুজনেই বাসের চারপাশে চক্কর লাগাতে থাকে, কেউ সামনাসামনি আসে না। নাম ধরে চিৎকার করতে থাকে। সহযাত্রীরা তাদের বলে বলে সামনে থামায় না। এদিকে বাসের তলায় ঢুকে নিয়ে চেক করে নেয় কি হয়েছে। রাজেশকে ডেকে বলতে থাকে বাসের নিচের অয়েল ট্যাঙ্ক লিক হয়ে সমস্ত তেল পড়ে গেছে, সেটা সে তাকে দেখায়ও। যাত্রীরা ওখানে টেনশনে চলে আসে। সেখানে খান্নাকে বলতে থাকে এখানে স্ক্রু টাইট দেওয়ার চেষ্টা করছে অয়েল ট্যাঙ্কের, কিন্তু খান্নাকে গিয়ে ব্যারেল নিয়ে 2 মিটার পথ চলে পেট্রোল পাম্প থেকে তেল আনতেই হবে, কারণ আশেপাশে নেই। খান্না বলতে থাকে এই রোদের মধ্যে পথ হেঁটে খুবই কষ্টকর হয়ে যাবে। এখানে বলতে থাকে ঠিক আছে, তার জন্য সে তাহলে প্রাইভেট গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে। বলতে থাকে মজা করে সে আজকাল তার খুব ফিরকি নিচ্ছে, এই বলে তারা বন্ধুদের মধ্যে মারামারি শুরু করে দেয়। বাসের সহযাত্রীরা খুব রাগারাগি করতে থাকে। ধমক দিয়ে দুজনকে বলতে থাকে তাদের যদি গোয়া না পৌঁছে তাদের নামে রিপোর্ট করে দেবে। ছোটখাটো একটা বাগবিতণ্ডা বাঁধতে থাকে। ওই বন্ধু ঝামেলা সামলে নিয়ে একটা বড় ব্যারেল নিয়ে এলান্তে যায়। হেঁটে কিছু করার নেই দেখতে পেয়ে রাজেশ এখানে গাড়ির সামনে একটা চাদর পেটে মাটিতে শুয়ে পড়ে অপেক্ষা করার জন্য। দিকে দেখায় মালা রুবে একাপুরের সাথে কথা বলে যে বাস ঠিক হতে কতক্ষণ লাগবে তারা জানে না। গিয়ে তারা ঠান্ডা হাওয়া একটু খেতেই পারে বলে তারা দুজন বেরিয়ে গেলে থাকা সকল সহযাত্রী আগ্রহী পিছু নেওয়া শুরু করে। এর মধ্যে থাকা মালার পাশে বসে থাকা সেই চোর সহযাত্রীর ব্যাগটা এখানে সে ফেলে যাওয়ায় সেটা সে চুরি করে নেয়। রাস্তা দিয়ে যেতে যেতে ডক্টর খান্না একজনের দেখতে পায় যারা রাস্তার সাথে রোড সাইড রং করে। সাইকেলটা টুক করে চুরি করে নিয়ে পালিয়ে যায় তেল আনার জন্য। দেখা রবি আর মালা মাঠের মধ্যে বসে আছে। তার পুরনো সব কথা মনে করতে থাকে, তার বাবা মায়ের কথা, শুদ্ধ তার উদাস হয়ে থাকার কথা জানতে চাই। জানায় লাইফে একটা ভুল পদক্ষেপ সে নিয়েছিল, তার জন্য সে এখনো সারা দিয়ে যাচ্ছে। এখানে তার সবকিছু রিভিল করে দেয়। নাম জানে কি করে, এবারকে ছেনে কি স্টার হতে চায় সেটাও সে জানে। এটাও জানে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। বলতে চায় সে কি তার ফিয়ন্সেকে দেখেছে, বলে না সে তার মুখও দেখেনি, ছবিও দেখেনি, সামনে দাঁড়িয়েছে সে তাকে ভালো করে দেখেনি। পরে সব আসল নাম পরিচয় তাকে জানিয়ে দেয়। এটাও জানায় যে এতদিন যে তার পিছু পিছু ঘুরছিল সে স্টকার হিসেবে ভাবছি, আসলে আগে থেকেই চিন্তা যে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সে তাকে অনুসরণ করছিল, কারণ চেনা পরিচিত হতে চেয়েছিল। এখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। রবিকে জিজ্ঞেস করে তাহলে সে আগে থেকে কেন জানায়। রবি বলতে থাকে যে গ্ল্যামার ওয়ার্ল্ডের চমক ধমকের পর্দা পড়েছিল তার চোখের মধ্যে। ওই ভেবেছিল সে নিজে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে ঠোকর খেয়ে যেন শিখে যায় জিনিসটা। শোনা তপ্ত হইতো আরো সুন্দর রং হয় তার। জিজ্ঞেস করলে তার ফিয়ন্সেকে তার কেমন লেগেছে। উত্তরে মালা বল যদি ফিয়ন্সে নাও হতো তাহলেও সে তাকে পছন্দ করতে, তাকে অনেকবার প্রোটেক্ট করেছে আর এখন অব্দি সাহায্য করে যাচ্ছে, তার জন্য সে তাকে ধন্যবাদও দেয়। তারা দুজনেই খেয়াল করে যে বাসের মধ্যে পুরো সহযাত্রী তাদের দেখার জন্য নেমে পড়েছে আর তাদের পিছু চলে এসেছে। মাথায় একটা বুদ্ধি আসে, আসে মালার কানে কানে কিছু বলে কিছু মুহূর্ত দেখি, একটু মনোরঞ্জন করা যাক, সময়ও কেটে যাবে। মালাও হেসে এখানে রাজি হয়ে যায়। দিকের দৃশ্যে দেখানো হতে থাকে যে মালা আর রবি মিট সেন্সুয়াল টেনশন দেওয়ার জন্য কাজে আসতে থাকে, কাপলদের মতো কাজ করতে থাকে। যে সমস্ত সহযাত্রীরা একটা দৃশ্য মিস না করার জন্য একবারে ঝাঁপিয়ে পড়ে। ভাবে কিছুক্ষণ গান চলাচলের পর কিছু শান্ত হয়। দেখায় কন্ডাক্টর খান্না সাইকেল নিয়ে যেতে যেতে ভেড়া ছাগলের পালের মধ্যে দাঁড় করিয়ে এসে যায়। সেই পালের রাখাল ভালো সামনে চলে এসে বচসা শুরু করে দেয়। তারা দুজনেই বচসা শুরু করে কি মা বাবা ভাই বোন বংশ জাত ও সবকিছু নিয়ে তার অভিশাপ দিতে থাকে একে অপর। তার মধ্যে শুয়ে পড়ে মারামারি করতে থাকে। গ্রামের খেতে যারা কাজ করছিল আশেপাশের লোকেরা এসে তাদের ধরাধরি করে থামায়। বাসের সমস্ত সহযাত্রীরা নেমে ড্রাইভার রাজেশকে বলতে থাকে যে কিছু একটা করতে, যেন কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে না ঘুমোয়। বলতে থাকে সে একটা শর্তে বাসের সিটে গিয়ে বসতে রাজি। গাড়ি করার জন্য যদি সহযাত্রীরা গাড়িটা একটু ঠেলে দেয়, সে একা এত বড় গাড়ি
গাড়ি ঠেলতে পারবে না। যাত্রীরা প্রথমে দোনোমনো করলে পরে রাজি হয়ে যায়। গাড়িতে যে ঘুমরত ব্যক্তি ছিল, যে সবসময় ঘুমোতেই থাকে, এখানে খানিকটা করে গিয়ে একজনের গায়ে ঢুলে পড়ে। আবার সে যখন বুঝতে পারে যে কেউ নেই, চোখ খুলে হেঁটে গিয়ে একজনের গায়ে ঢুলে পড়ে। কিছু ছাড়তে রাজি হয়ে যায়, কিন্তু সে তার ঘুম ছাড়বে না। এটা এভাবে যাওয়ার পর কান্নার গলার আওয়াজ শোনা যায়। রাজেশ বলে জোরে চিৎকার করতে থাকে। রাজেশ এবং বাকি সহযাত্রীরা একটা গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে গাছের মধ্যে কেউ বা কারা বেঁধে রেখে দিয়েছে। মিলে এখানে খান্নার এই অবস্থা জিজ্ঞেস করলে লোকেরা তাকে পিটিয়ে বাচ্চা ছেলের সাথে বচসা হয়ে যাওয়ার জন্য সমস্ত ঘটনাটা বলে। এরপর তার শিক্ষা হয়েছে, এরপর সে আর যেন ভবিষ্যতে কারোর গায়ে হাত না তুলবে, অভিশাপ না দেয়, তাহলে এর থেকেও খারাপ অবস্থা হবে না বলতে থাকে। একদম সে বুঝে গেছে। শুলিতে চড়ার পর সকলে এখানে তাকে গাছ থেকে নামায়। দেখে শর্মাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিককে দিয়ে গাড়ি ঠিক করাচ্ছে আর বলতে থাকতে করতে তাদের একটা কাজ আছে। চেল্লাদের এখানে সে রাগের মাথায় কথা শোনাতে থাকে, জন্য মেয়ে টাকা সবই হাতছাড়া হয়ে যাবে। দিকে মালা গাড়ির মধ্যে এতক্ষণ বসে থাকার পর খেয়াল করতে পারে সে যে লোকটা ছিল সেও নেই, যে তার পার্সটা রেখে গেছিল তার মধ্যে সমস্ত টাকা গয়নাগাটি ছিল সেটাও নেই। কথাটা রবিকে বললে রবিও চারিদিকে খুঁজে দেখে। ডাক্তার খান্নাকে রবি এই কথাটা বললে মালাকে বলতে থাকে যে আগেই তো সে বলেছিল বেশি টাকাপত্র নিয়ে ট্রাভেল করছে একটা একা মেয়ে, তার সামনে থাকা উচিত। সেখানে বাস ড্রাইভার রাজেশকে বলতে থাকে যে সে যেন গাড়ি ঘোরে। পরে সেই বুদ্ধি করে বোম্বে টু গোয়ার জায়গায় গোয়া টু বোম্বে করে দেয় নেম প্লেট। চোরটা সেই ব্যাগটা নিয়ে এর পাশের মধ্যেই দাঁড়িয়েছিল। টু বোম্বে বাস থেকে সে অন্য বাস ভাবে, এই বাসে করে সে পালিয়ে যাবে। থামিয়ে দিয়ে টুক করে সেই বাসের মধ্যে উঠে পরিচিত মুখগুলো দেখে সে ভয় পেয়ে যায়। ধমক দিয়ে তার থেকে মালার ব্যাগ নিয়ে ডাক্তার খান্না গাড়ির পেছনের মধ্যে ধরে দিয়ে চোর হিসেবে শাস্তি দেওয়ার জন্য বেঁধে রাখে তাকে। এবার মাফ চাইতে থাকলেও তাকে ছাড়া হয় না। পরে আবার বাসের সকল সহযাত্রীরা মিলে খুশি হয়ে গান গেয়ে গিয়ে যেতে থাকে। পরে এখানে তাদের বাসকে একটা ধাপায় থামানো হয় লাঞ্চ ব্রেকের জন্য। আর মালা কোনো প্রাইভেট রুমের মধ্যে গেলে তখনই তারা দেখতে পায় বৃদ্ধ লোক এবং তার নতুন পত্নী তারা সেখানেই বসে। দেখে তারা উঠে চলে যেতে গেলে বলে কোনো ব্যাপার না, তারা শেয়ার করতে পারবে। লোকটা বলে এই জেনারেশনের সাথে তাদের কোনোভাবেই চলবে না, তারা বেহায়া নির্লজ্জ বলে তারা ছেড়ে চলে যায় সেই দক্ষিণ ভারতীয় লোকেদের কাছে। এবার মালিক এসে বলতে থাকে যে ছোট বাচ্চাটার মুখে তারা এরকম কেন বেঁধে রেখে দিয়েছে, মানুষ টানুষ ছিল? তার বাবা বলতে থাকে না কোনো মানুষ নয়, তবে সে যদি চেক করতে যায় খুলে দেখে নিতে। বাচ্চাটার মা এখানে মালিককে না করলেও মালিক হেসে মজা করছে এই বলে সে তার বাচ্চাটার মুখের রুমাল খুলে বাচ্চাটা আবার পকোড়া খাবে বলে চিৎকার করতে থাকে। আবার হাত চালিয়ে সেখানে আবার সমস্ত খাবার দাবারের মধ্যে পকোড়া খোঁজার চেষ্টা করতে থাকে। দৌড়ে দৌড়ে তাকে থামানোর চেষ্টা করতে থাকে রকমে। তারপর তারা তাকে ধরে বেঁধে পকোড়া দিয়ে বসিয়ে দেয়। বাচ্চাটাকে একদম শান্ত হয়ে যায়। মালিক এখানে বলতে থাকে এখন বুঝতে পেরেছে কেন মুখ বেঁধে রেখেছিল। এরকম ছেলেপুলের কোনোভাবে মুখ বেঁধে রাখলে চলে না, তার সাথে হাত পা সবই বেঁধে রাখা উচিত। বাচ্চাটির মা এখানে বলতে থাকে তাদের তো একমাত্রই ছোট ছেলে, তাই একটু আদরে রাখে। ধাবার মালিক বলতে থাকে এরকম এক পিসি যথেষ্ট। দিকে দেখায় আবার বাসের কাছাকাছি আর তার লোকেরাও চলে এসেছে। বাস ফাঁকা দেখে ভাবতে থাকে হয়তো ধাবায় খাবার জন্য সহযাত্রীরা নেমেছে। তারাও খানিক দূরে গিয়ে অপেক্ষা করতে থাকে। দেখায় ধাবার মধ্যে খেতে খেতে মশাই আর মৌলান তার ফাঁক দিয়ে রবি আর মালার অন্তরঙ্গ মুহূর্ত দেখতে থাকে। অন্যতে মন না ভরলে তারা নিচের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে বসজনের পা কে কোথায় যাচ্ছে সমস্ত কিছু ভালোভাবে নিরীক্ষণ করতে থাকে। সেগুলো চিরকালের সব দেশের সব জায়গার কিছু না। কাপলসদের দেখলে এই বয়স্ক কাপলরা এরকম ভাবে নাকশিট কোনোভাবে দেখাও থামিয়ে দেয় না। কন্ডাক্টর খান্না এখানে ধাবার মধ্যে ঢুকে আবার বয়কে জিজ্ঞেস করতে থাকে যে রাজেশকে দেখেছে। বাচ্চা ছেলেটি বলে না, সে এখানে এখন নেই, সে কোনো প্রাইভেট হোটেলে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করছে। শুধুমাত্র ছোট জায়গা, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছাড়া অন্যান্য ব্যবস্থাও আছে। এরপর এদিকে দেখানো হতে থাকে মা তার একজন কলিগকে নিয়ে প্ল্যান করেছে দুজন বাসের মধ্যে উঠবে। এটা যেন গাড়ি করেই তাদের পেছন করতে থাকে। সে নিজে আর অন্য কারোর উপর দায়িত্ব না দিয়ে নিজেই কাজ করার চেষ্টা করবে। মা আর সেই ব্যক্তিটা রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে বলতে থাকে পাশের গ্রামে একটু নামিয়ে দিতে। বলতে থাকে তার সাথে যে ব্যক্তি আছে তার মা খুব অসুস্থ, যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে, তাদের সাহায্য করে দিলে ভালো না। এখানে আবেগপ্রবণ হয়ে গিয়ে তাদের লিফট দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে বাসের মধ্যে উঠে গেলে মা আর সেই ব্যক্তিটা রবি আর মালাকে দেখে না। রবি তাদের দুজনকে দেখেও একটু প্যানিকগ্রস্ত হয়ে যায়। মালাকে শান্ত করতে থাকে। তো মুখে দেখানো হতে থাকে শর্মা আর তার সাথে থাকা সেই লোকটা দুজনে তুড়ি দিয়ে দিয়ে ইশারায় কথা বলতে থাকে। আসলে পকেট থেকে রিভলভারটা বার করতে গেলে যেটা আগের বাসের ট্যাঙ্ক লিক করে দিয়ে গিয়ে ছিপ থেকে পেয়েছিল সেটা বের করে আত্মরক্ষার জন্য শর্মা ওখানে ব্যাপারটা বুঝে যায় এবং তাদের দুজনের মধ্যে হাতাহাতি হতে থাকে। বাসের সহযাত্রীরা আবার ভীষণভাবে ভয় পেয়ে যায়। শর্মা এখানে কোনোভাবে রবির হাত মুড়িয়ে সেই বন্দুকের মধ্যে থাকা দুটো গুলি ওয়েস্ট করিয়ে দেয় চালিয়ে। নিজের পকেট থেকে বের করে বলতে থাকে ওর মধ্যে বুলেট নেই কিন্তু এর মধ্যে আছে না। ওখানে তেড়ে আসতে গেলে সাথে থাকা লোকটা বন্দুক পার করে খান্নার মুখের মধ্যে চেপে ধরে। নড়ানড়ি করে বন্দুক সরানোর সময় যে আওয়াজ হয়েছিল সেটা শুনেই খান্না ভাবতে থাকে তার পেটের মধ্যে গুলি চলে গেছে, সে এবার মরে যাবে। বলতে থাকে ওইদিকে গুলি চলেছে, সে চালায়নি। শর্মা নিজের হাতের বন্দুক ধরে সে কাছে গিয়ে তার মাথায় রিভলভার ধরে থামাতে বলে গাড়ি। তারপরে গাড়ি থেমে গেলে গাড়ি থেকে
নেমে নিয়ে তার সব লোকজনদের নিয়ে সেখান থেকে পালাতে থাকে। মৃতভূ গাড়ি থেকে নেমে গিয়ে তাদের গাড়ির ওপর লাফ দিয়ে উঠে তাদের ধাওয়া করতে থাকে। পাশের মেয়ে বউরা এবার একেবারে বেঁকে বসে, রেগে বসে। তাদের সাথে তারা যাচ্ছে, তারা সবকটাই একেবারে পুরুষ এবং কাপুরুষ এবং অকর্মণ্য। মধ্যে থেকে ভদ্র মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তারা কিছুই করতে পারছে না। তারপর এই বাসের সকল যাত্রীরা ঠিক করে যে মালা আর রবিকে তারা সাহায্য করবে না। রাজেশকে বলে যে গাড়ি পেছন নিতে, এটা প্রমাণ করতেই হবে যে তারা সকলেই বীর পুরুষ। বলে সে এখানে ইউটার্ন নিচ্ছে না, একেবারে ব্যাক গিয়ারে নিয়ে যাচ্ছে। এভাবে রিভার্সে গাড়ি যেতে থাকে। গাড়ির মধ্যে সমস্ত ভিলেনদের সাথে হাতাপাই করতে থাকে। এভাবে রবি গাড়ির ডিকির পেছনে উঠে বসে থেকে রকমের হাত পা বাড়িয়ে মারামারি করার চেষ্টা করার পর নিজের পকেট থেকে একটা ছুরি বার করে টায়ারের মধ্যে মেরে সেটাকে ফাটিয়ে দেয়। পরে এই মাঠের মধ্যে নেমে পালাতে থাকলে দৌড়াদৌড়ি করলেও ভিলেনদের মধ্যে মারামারি আর চেজিং শুরু হয়ে ততক্ষণে সেখানে বাসের সকল সহযাত্রীরা চলে এসে তাদের সাহায্য করতে থাকলে। এরা ছেলেদের মতন করে মারে, কিন্তু মেয়েদের মার একেবারে চোখ সার্থক করার মতো। ভারতীয় কাপল এখানে ভীষণভাবে ভয় পেতে থাকে। বাচ্চাটা ভীষণ সাহসী হওয়ায় সে তার বাবার মাফলার টেনে নিয়ে তাকে বলতে থাকলে লড়াই করছে, তার বাবাকেও হিরো হয়ে লড়াই করতেই হবে। বাবাকে টেনে নিয়ে যেতে থাকে। সেই তার বউও আগে তাকে বলেছিল মারামারি করার জন্য, কিন্তু সেই লোকটা এতই ভীতকে বলছিল তাকে রেখে দিয়ে সে যেন লড়াই করতে যায়। ডাক্তার আর ড্রাইভার এখানে বুদ্ধি করে পরামর্শ করে যায় থানা, সেখান থেকে পুলিশ আনার জন্য। তারপরে এদিকে দেখায় কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ উপস্থিত হয়ে গেছে এবং ভিলেনদের ধরে নেয়। তারপরে এদিকে দেখানো হতে থাকে ডাক্তার খান্না এখানে গর্ব সহকারে বলতে থাকে পুলিশের কাজ করেছে তার সহযাত্রীরা, সে আজকে গর্বিত। যদি দেশের সকল মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, সাহায্য করগুলো এবং মানুষগুলো অনেক সুন্দর হয়ে যাবে, তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে জেনারেশনেও, আর ফলাফল তারা দেখতে পাবে। রাজেশ শেষে বলতে থাকে যে অনেক বেশি দেরি হয়ে গেছে, এত লেকচার দেওয়ার কোনো প্রয়োজন নেই, গোয়াতে পৌঁছতে হবে। আর ফাইনালি তারা আবার শেষের দিকে যাত্রা শুরু করে। আর গাড়ি এখানে গান গাইতে গাইতে সহযাত্রীদের সাথে উপভোগ করতে করতে সুন্দর যাত্রা গোয়াতে এসে সমাপন হয়ে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।